ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আমি তোমাদের সন্দীপ স্যার। আমি আজকে বিশেষ এমসিকিউ বেসড কোনো আলোচনার দিকে আমি যাচ্ছি না। যে আলোচনাটা আজকে যে টপিকটার উপর আমি করতে চলেছি সেই টপিকটা একাডেমিক সেক্টরে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের যেমন ইউজফুল হবে অনেকের ক্ষেত্রে, তেমনি যারা কম্পিটিটিভ সেকশনে আছো বা সেই চর্চা করছো, প্রস্তুতি নিচ্ছ সরকারি চাকরির, তোমরাও ইউজফুল হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে সেই টপিকটা। দেখো, টপিকটা যেটা রয়েছে সেটা ইংরেজিতে তোমরা লেখাটা দেখতেই পাচ্ছ, আর্কিওলজিক্যাল সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। প্রাচীন ভারত, কিন্তু এখানে কিন্তু আর্কিওলজিক্যাল যে সোর্সের যে ব্যাপারটা রয়েছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সেক্টরের ক্ষেত্রে, সেটা কিন্তু এনশিয়েন্ট পার্টটার ক্ষেত্রে। এবং এটাকে বাংলা করলে যেটা দাঁড়ায় প্রত্নতাত্ত্বিক উপাদান বলছে, প্রত্নতাত্ত্বিক উপাদান। এইবার কথাটা হচ্ছে যে এখান থেকে আমরা যে কনসেপচুয়াল স্টাডিটা করতে চলেছি সেখান থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে একটা ডেসক্রিপটিভ যে আলোচনাটা পাবে, সেখান থেকে তোমরা সহজেই কিন্তু বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি যেভাবে নিচ্ছ সেই প্রস্তুতিটাকে আরও কিন্তু রিচ বা সমৃদ্ধ করতে সাহায্য করবে। কিভাবে সেটা দেখে নাও। দেখো, প্রথম কথা হচ্ছে সোর্স বা তথ্য বলতে যেটা আমরা বুঝি যে হিস্ট্রির যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের ধরো তিনটে যদি জেনারেল পার্ট হয়, এনশিয়েন্ট, মিডিভাল এবং মডার্ন, এই তিনটে পার্টের যে ইনফরমেশনগুলো বা যেভাবে হিস্ট্রিটা লেখা হয়েছে তার কোনো না কোনো যে সোর্স বা যে তথ্য বা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ঠিক আমরা কোথা থেকে পাই। যেমন ধরা যাক প্রাচীন ভারতের ইতিহাস, যেটা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আমরা যদি প্রায় প্রাক ইতিহাস মানে প্রি হিস্ট্রি টাইম থেকে যদি দেখি, একদম মোটামুটি পোস্ট হর্ষবর্ধন যদি ধরা হয়, মানে গুপ্ত পিরিয়ডের পরবর্তী ক্ষেত্রে, এই পুরো লং টার্মে যে যে উপাদানটা থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অনেকগুলো সেক্টর সম্পর্কে জানতে পারি, সেগুলোর মধ্যে কিছু লিখিত বা লিটারেরি সোর্সেস যেমন আছে, তেমনি আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক সোর্সেসও রয়েছে। আজকের যে ডিসকাশনটা তোমাদের সাথে আমি করব, যে সেই প্রাচীন ভারতের ইতিহাসের যে টপিকের কথা আমি বললাম সেইটার প্রত্নতাত্ত্বিক সোর্স কি কি আছে এবং তার বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে। এই জন্যই ক্যাটাগরি রয়েছে কেননা এই ক্যাটাগরি থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষায় ইনফরমেশনগুলো যেভাবে আসছে আমরা ঠিক সেইভাবেই কিন্তু এটাকে স্টাডি বা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম কথা হচ্ছে যে কোনো একটা বড় জিনিস যদি মনে রাখতে সুবিধা হয় সেই কারণের জন্য কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করে পড়তে হয়, এগুলোকে ছোট ছোট সেকশন বলা হয়। যেমন ধরো একটা বড় পার্ট হচ্ছে আর্কিওলজিক্যাল সেকশন বা আর্কিওলজিক্যাল সোর্সেস, এটাকে আমরা মেইনলি দুটো পার্টে ভাগ করে পড়তে পারবো। মেইনলি যে ডিভিশনগুলো রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক সোর্সেস, যেটা একটু আগে বললাম তোমাদেরকে, এবং আর একটা হচ্ছে লিটারেরি সোর্সেস অর্থাৎ সাহিত্যিক উপাদান, যে বিভিন্ন বইপত্র রয়েছে সেখান থেকে আসছে, এবং আর্কিওলজিক্যাল বিভিন্ন সোর্সেস। এইবার তোমরা বলতে পারবে যে স্যার আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে ক্যাটাগরি কি কি আছে, আমি পরবর্তী পেজে আসছি। তার আগে বলি বেসিক যে কোশ্চেন, যেমন তোমরা রিসেন্ট যে পরীক্ষাটা হলো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, ওখানে জাতকাস মিনিং চিন্তা করো। জাতক কি, আমরা জানি যে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী হচ্ছে জাতক। সেখানে জিজ্ঞেস করছে যে জাতক কথার অর্থটা কি। তো আমি বারবার তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও যেমন আজকেও এবং আগামী দিনেও শুধু আমি বলেই নয়, গ্রাসরুট এডুকেশনের প্রত্যেক প্রত্যেক রেসপেক্টেড স্যার ম্যাডামরা কিন্তু এই কথাগুলোই তোমাদেরকে বলছে যে বেসিক কনসেপচুয়াল স্টাডিটা খুব দরকার, কারণ বেসিক কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে এবং আমাদের এই কথাগুলো যে প্রমাণিত সেটা বলার অপেক্ষা রাখে না, কেননা জাতক কেন বিভিন্ন সাবজেক্ট থেকেই কিন্তু সেই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলোই জিজ্ঞেস করছে। যেমন ধরা যাক আর্কিওলজি, বেসিক্যালি এই আর্কিওলজি এই ওয়ার্ডটা, তার আগে হিস্ট্রি যে কথা আমরা জানি, আমরা খুব সহজভাবে বলি যে ইতিহাস আজকে ক্লাস বা হিস্ট্রি আমরা ইংলিশে বলি, কিন্তু জানো কি যে হিস্ট্রি এই টার্মটা কিন্তু এসছে গ্রিক ওয়ার্ড। প্রথম কথা, এই ওয়ার্ডটা কি ওয়ার্ড, যেমন ধরো তোমাদের আগের প্রিভিয়াস ক্লাসেও আমি বলেছিলাম যে ইকতা এই ওয়ার্ডটা কি, কেননা ওটা কিন্তু একটা পিওয়াই কি কোয়েশ্চেন, কেন অলরেডি ওই কোয়েশ্চেনটা এসছে। তার মানে ইকতা ব্যবস্থা কে ইন্ট্রোডিউস করেছিল, সবার আগে জানা দরকার ইকতা এই টার্মটা কোন শব্দ, তার মানে কি, এইভাবে তাহলে ধাপে ধাপে স্টাডি করলে কি হয় আমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক তেমনি দেখো
হিস্ট্রি এই ওয়ার্ডটা, ইংলিশ হিস্ট্রি ওয়ার্ডটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড, আর কোনো ওয়ার্ড না, কিন্তু গ্রিক ওয়ার্ড, এবং এটা কিন্তু হিস্টোরিয়া থেকে আসছে, যার মানে হচ্ছে এনকোয়ারি বা ইনভেস্টিগেশন। আরো ভালো করে যদি বলা যায়, তাহলে আরো ভালো করে যদি বলা যায়, সেটা মানেটা হচ্ছে ইনকোয়েস্ট। কেমন? ইনকোয়েস্ট, অনুসন্ধান, বাংলায় এর আক্ষরিক অর্থটা হচ্ছে অনুসন্ধান। তাহলে আমরা জেনে নিলাম যে হিস্ট্রি এই কথাটা আসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থটা হচ্ছে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন, অথবা অপশানে থাকতে পারে দেখবে যে ইনকোয়েস্ট বা অনুসন্ধান। এইবার দেখো আর্কিওলজি যে ওয়ার্ডটা রয়েছে, এইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে যদি ভাঙি, তাহলে ভাঙলে কিন্তু হয় আর্কিওস। এই কথাটার মানে হচ্ছে এনশিয়েন্ট, মানে হচ্ছে প্রাচীন, এবং লোগোস অর্থাৎ হচ্ছে নলেজ, বা সিম্পলি দ্য সায়েন্স অফ এনশিয়েন্ট থিংস। কথাটা হচ্ছে যে হিস্ট্রি এটা বেসিক্যালি একটা সায়েন্স, কেননা এগুলো সবই কিন্তু যা ইতিহাসের যা তথ্য, যা কিছু ইনফরমেশন আমরা ক্লাসে ধরো আলোচনা করছি, তোমরাও পড়ছো, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু এনকোয়ারি বা ইনভেস্টিগেশন বা ইনকোয়েস্টের সাপেক্ষে। এইরকম নয় যে যা খুশি যে যা পেরেছে নিজের মতো করে লিখে গেছে, না, প্রত্যেকটাই কিন্তু রিলেভান্ট, প্রত্যেকটাই কিন্তু সায়েন্স বেসড ইনফরমেশন, প্রত্যেকটার সাথে সায়েন্স কিন্তু লুকিয়ে আছে। কেমনভাবে লুকিয়ে আছে এটা জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা কন্টিনিউভাবে একটু দেখার এবং বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ এই ক্লাসটা কিন্তু সাধারণ এমসিকিউ বেসড ক্লাস নয়। এই ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য বোঝার সুবিধার জন্য একটা সিম্পল একটা কনসেপচুয়াল ক্লাস। আমি আশা করব তোমরা প্রত্যেকে এটা খুব মনোযোগ সহকারে দেখার এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আর্কিওস কথাটা এনশিয়েন্ট এবং লোগোস কথাটার মানে হচ্ছে নলেজ বা সিম্পলি দ্য সায়েন্স অফ এনশিয়েন্ট থিংস। আরো ভালো করে বললে হয়, এই যে লজি কথাটা আসছে না, অনেক সময় দেখবে এই ওয়ার্ডটা থাকে লজি। এই লজি কথার অর্থটাও হলো হচ্ছে স্টাডি, যে কোনো জিনিসের যে স্টাডি, সেটা এই লজি কথার অর্থ। তো এই বেসিক আইডিয়াটা আমরা মোটামুটি আজকে পেয়ে গেলাম না। আর্কিওলজিক্যাল যে সোর্সগুলো রয়েছে, মানে প্রধান যে সোর্সগুলো রয়েছে সেটা দুটো ভাগে ভাগ করা। এইবার আর্কিওলজিক্যাল যে সোর্সগুলো কি কি সেই দিকে আমরা একটু চলে আসি। দেখো, সেই দিকে যাওয়ার আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ যে কোনো সংস্থা, ধরো এই যে জিওগ্রাফিক্যালি যে কোনো জিনিসের ভারতবর্ষ বলো বা গোটা বিশ্ব জুড়ে যে জিওলজিক্যাল যে সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে তার যে কাজ রয়েছে, তেমনি আমরা জানি যে পরিসংখ্যান যে তত্ত্বটা রয়েছে, যেমন ধরো ওটাকে কি বলা হয়, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক তেমনি হিস্ট্রির ক্ষেত্রেও দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা একটা সংস্থা যার কাজটা হচ্ছে যে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জুড়ে যত রকম প্রত্নতাত্ত্বিক খনন কার্য রয়েছে সেইগুলোকে স্টাডি করা, কন্ট্রোল করা, সেখান থেকে ইনফরমেশন নেওয়া, ইনফরমেশন গ্যাদার করা, এবং বিভিন্ন হিস্টোরিক্যাল জার্নালে সেগুলোকে উত্থাপন করে আমাদের সামনে প্রডিউস করা। তার বেসিসে বিভিন্ন ধরনের যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা ইতিহাসবিদ রয়েছেন, তারা তাদের মতো করে রিসার্চ করেন, সেইভাবেই কিন্তু বইগুলোতে সেগুলো লেখা হয়। কিভাবে কি করা হয় এই সংস্থা সম্পর্কে একটু জানতে হবে, কেননা এই সংস্থা সম্পর্কে এই বেসিক মিনিমাম নলেজটুকু আমাদের লাগবে। আমরা দেখে নিচ্ছি 1861, এই সালটা নিয়ে যেন কোনো গন্ডগোল না হয়। 1861-এ স্যার আলেকজান্ডার কানিংহাম, উনি কিন্তু ভারতবর্ষে প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, বা ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, এইটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আরো ভালো করে পরবর্তীকালে ভাইসরয় লর্ড কার্জন এটাকে আরো অথেন্টিক্যালি এস্টাবলিশ করেছিলেন। ইনিশিয়াল স্টেজে কিন্তু এই এস্টাবলিশমেন্ট ওয়াজ ডান বাই আলেকজান্ডার কানিংহাম, এবং এই সংস্থার প্রথম ডিরেক্টর জেনারেল যিনি ছিলেন তিনি আলেকজান্ডার কানিংহাম। এখানে একটা জিনিস বলা যায় যে 1861-এ এটার ফাউন্ডেশন যখন হচ্ছে আলেকজান্ডার কানিংহাম কর্তৃক, তখন উনি যদি ডিরেক্টর জেনারেল হন এএসআই এর প্রথম, তাহলে 1800 বলবো না আমি, 1921 1922-এ যে হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কার হচ্ছে, মহেঞ্জোদারো, কেমন, এইটা যখন ডিসকভার হচ্ছে, তখন এএসআই বা ডিরেক্টর জেনারেল অফ এএসআই কে ছিলেন, ডিজি বলা যায়, ডিজি অফ এএসআই কে ছিলেন, আমরা জানি তার নাম জন মার্শাল। কেমন, জন মার্শাল।
সেই জন মার্শালের কথা আমরা জানি, যার আন্ডারে দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কাজ করেছিলেন, যার আন্ডারে, এবং হরপ্পা এবং মহেঞ্জোদারো নিয়ে বিবিধ ইনফরমেশন উনি গ্যাদার করেছিলেন। এইবার দেখো 1921-22-এ এইরকমভাবে কিন্তু ডেটা ধরে ধরে পড়তে হয়। তবে এই ধরনের কোয়েশ্চেন, অবান্তর প্রশ্ন, যে লাস্ট ডিরেক্টর জেনারেল অফ এএসআই বা লাস্ট ডিজি অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট, এরকম মন গড়া কোয়েশ্চেনের দিকে কখনো এগোবে না, কারণ এগুলো ইরিলেভেন্ট। এইসব প্রশ্ন কখনোই আসবে না, এগুলো পড়ার কোনো মানে হয় না। জাস্ট যেটুকু তোমাদের পড়ানো হচ্ছে শুধু সেইটুকু ঠিকঠাকভাবে একটু মনে রাখার দায়িত্বটা তোমাদের, এবং রিভাইজটা করতে হবে ঠিকঠাকভাবে। তারপর দেখো, এই আলেকজান্ডার কানিংহাম, এনাকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হচ্ছে। এই কথাটা মনে রাখবে, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, অর্থাৎ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হচ্ছে, ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হচ্ছে আলেকজান্ডার কানিংহামকে। লর্ড কার্জনের কথা আমি একটু আগে যে বললাম, উনি যেমন অথেন্টিক্যালি ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি সেট আপ করেছিলেন, তেমনি লর্ড কার্জন, মনে রাখবে, উনি কিন্তু এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 এইটা এস্টাবলিশ করেছিলেন। তা এর লক্ষ্যটা বা ওনার যে লক্ষ্য, যে আলটিমেট এইম যেটা ছিল, যে ভারতবর্ষের যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো রয়েছে, ধরা যাক যে কোনো মনুমেন্টস, মেহেরলি যে পিলার যে রয়েছে, বা তাজমহল বলো, বা যে কোনো ধরনের যে মনুমেন্টগুলো রয়েছে, বা বিভিন্ন সৌধ বা বিভিন্ন ফোর্ট, আর কি প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন যে সাইটগুলো রয়েছে, ধরো নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে রুইন্স বা ধ্বংসাবশেষগুলো যেটুকু বজায় আছে, এগুলো সব কিছুর একটু ঠিকঠাক রক্ষণাবেক্ষণ, যাকে বলা হয় বাংলায় প্রিজার্ভেশন, যাতে সংরক্ষণ করে রাখা যায়, কালের নিয়মে যেন ধ্বংস না হয়ে যায়। এবং আমরা ভারতীয়রা যেন এইরকম দুশ্চিন্তার মধ্যে না পড়ি যে আমাদের কোনো ইতিহাসের কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না, কারণ উই হ্যাভ নো আর্কিওলজিক্যাল ডেটা। তো সেই কারণে আমরা কৃতজ্ঞ লর্ড কার্জনের কাছে, যে উনি ভাবনা চিন্তা করে এই ডিপার্টমেন্ট আর্কিওলজিকে যেমন একটা স্ট্রাকচারাল মোডে কনভার্ট করেছিলেন, পাশাপাশি তিনি এটাও নজর দেওয়ার জন্য এই অ্যাক্টটা চালু করেছিলেন, যাতে এই বিভিন্ন ধরনের যে আর্কিওলজিক্যাল যে মনুমেন্টসগুলো রয়েছে, বা আদার্স যে কোনো জিনিস রয়েছে, যে কোনো গুহা, কেভ বলো, বা বিভিন্ন স্তূপ, সাঁচি স্তূপ যেমন, ওইগুলোকে যেন প্রিজার্ভেশন বা রক্ষণাবেক্ষণ করা যায়। কেমন? নেক্সট পেজ। ওকে, দেখো আর্কিওলজিক্যাল সোর্সের যে বিভিন্ন ক্যাটাগরি, যেমন ধরো একটা ব্রড অ্যাসপেক্টে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের যে সোর্সেসগুলো দুটো মেইন ক্যাটাগরিতে আমরা পড়লাম, একটা লিটারেরি এবং এটা আর্কিওলজিক্যাল সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেস হ্যাভ মেনি পার্টস। প্রথমটা হচ্ছে এক্সপ্লোরেশন। এই কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো, ধরো এই যে গোটা যে জায়গাটা, এটা একটা এক্সকাভেশন সাইট, এটা একটা খনন কার্যের, একটা প্রাচীন ভারতের যে কোনো একটা মানে নিদর্শন সম্পূর্ণ, মানে যে অবস্থায় পাওয়া গেছে, সেটা কিন্তু খোঁড়াখুড়ি করার পর কিন্তু আমরা সেটাকে রিভিল করতে পারছি। কি বলতে চাইছি? বলতে চাইছি এইটাই, ধরো কালের নিয়মে এটা ধরো একটা বড় উঁচু ঢিবি বা ছোটখাটো একটা পাহাড়ের মোড়ে ছিল, কিন্তু ওইভাবে তো আর আবিষ্কার হয় না, জিনিসটাকে এক্সপ্লোর করতে হবে। যেমন ধরো আজকে অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে আমরা যে জিনিসপত্র নিই, শুধু ওপর থেকে বাক্সটা দেখলে তো হবে না, ওটাকে খুলতে হবে, ওটাকে এক্সপ্লোর করা বলে, তার মানে ওটাকে এক্সপ্লোর করছি। তার জিনিসটা যখন এক্সপ্লোর করতে হবে, তখন কি দরকার? তখন এক্সক্যাভেশন দরকার। এক্সক্যাভেশন করার নিয়ম হচ্ছে, দেখো এখানে একটা কিভাবে কেটেছে, দেখো কিভাবে খুঁড়েছে, এরকম নয় যে যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কোনো ঠিকাদার বা কন্ট্রাকচুয়াল যারা স্টাফ আছে, কোদাল গাইতি দিয়ে নেমে গেল এবং যা খুশিভাবে যেভাবে রাস্তা খনন কার্য হয় ওইভাবে খুঁড়লো না। এটার একটা সায়েন্টিফিক প্রসেস আছে, আগেই বলেছি, এটা কিন্তু পুরোটাই সায়েন্টিফিক একটা নিদর্শনের একটা কাজ। কিরকম? দেখো এটা 6x12, অর্থাৎ 6 ফুট এবং 12 ফুট, মানে 6x12, এইভাবে কিন্তু জিনিসটাকে কাটা হয়। ধরো এই যে গর্তটা দেখছো তোমরা, একটা ছোটখাটো একটা কুয়োর মতো হয়েছে, বা একটা কুয়ো বলবো না আমি, ধরো ছোটখাটো একটা মানে একটা ছোটখাটো চৌবাচ্চা টাইপের একটা খনন কার্য করা হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রথমে এতটা জায়গা জুড়ে হয়নি, প্রথমে কিন্তু 6x12, তারপর দেখা যাচ্ছে এখান থেকে কোনো পিলার হয়তো এইভাবে চলে গেছে, তখন এই সাইডে আবার 6x12, আবার 6x12, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইভাবেই কিন্তু মেজারমেন্ট গুলো করা হয়। এই করতে করতেই কিন্তু মানে এইভাবে এক্সক্যাভেশন করতে করতে পুরো ব্যাপারটা এক্সপ্লোর করা হয়ে গেল। কথাটা বোঝা গেল? তার মানে আর্কিওলজিক্যাল সোর্সেস ক্যান বি ক্যাটেগরাইজ, এই দুটো পয়েন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
কেননা এই কাজ দুটো যদি ঠিক মতো না জানা যায়, সায়েন্টিফিক্যালি না করা হয়, যত্ন নিয়ে যদি না করা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এপিগ্রাফি, নিউমিসমেটিক্স বা মনুমেন্টস থেকে আমরা কোনো রকম ডেটা বা কোনো রকম কোনো ইনফরমেশন পাবোই না। কথাটা বোঝা গেল? আমি এর আগেও ক্লাসে তোমাদের বলেছি, এখনো তোমাদের একটা বিষয় সাবধান করব, যে যে কোনো পরীক্ষা ওরিয়েন্টেড যখন প্রিপারেশন নেবে, প্লিজ অ্যাভয়েড মাল্টিপল সোর্সেস। মাল্টিপল সোর্সগুলো দয়া করে অ্যাভয়েড করো। এতে কি হয়, প্রচুর ইনফরমেশনের চক্করে তোমরা অরিজিনাল ইনফরমেশনটা মাথা থেকে বেরিয়ে যায়, মনে রাখতে পারবে না, আরও বেশি করে কনফিউশন তৈরি হয়। এইটাকে দূর করাটা দরকার। তার জন্য কিন্তু এই এপিগ্রাফি, নিউমিসমেটিক্স এবং মনুমেন্টস, এপিগ্রাফির মানে কি, নিউমিসমেটিক্স কি জিনিস, মনুমেন্টস আমরা মোটামুটি বুঝতে পারছি, এই 3 to 5 এই তিনটে পোর্শন ঠিক মতো পাওয়ার জন্য এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা বুঝেই গেছো। কেমন, তোমরা কিন্তু বুঝেই গেছো। তাহলে এইভাবে কি এটা হঠাৎ করে কিন্তু কোদাল গাইতি দিয়ে খুঁড়তে শুরু করে দিল তা কিন্তু নয় জিনিসটা। আমি আবারও বলছি, ধরা যাক এখানে কোনো একটা উঁচু, এইরকম ধরো ব্যাপারটা, এইরকম কোনো উঁচু হয়তো কোনো ঢিপি রয়েছে, এখান থেকে ধরো কিছু একটা সামথিং কেউ কিছু পেলো, এইটা যখন আর্কিওলজিক্যালি প্রুফ হলো না এই জায়গাটাকে খনন কার্য করাটা দরকার, কিন্তু কেউ জানে না জায়গাটা কত বড় হবে। হয়তো তোমরা এখন দেখছো এতটা জায়গা জুড়ে, এটা হয়তো আরো বড় জায়গা জুড়ে খুঁড়তে হতে পারে। এই জন্য এক্সকাভেশন টু বি কন্টিনিউ। মানে দেখো হরপ্পা সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা, কালীবঙ্গান যে উৎখনন হচ্ছে, হচ্ছে মানে এই না যে বইয়ে পড়ছি মানে উৎখননটা বা এক্সকাভেশন স্টপ না, এখনো লেটেস্ট চলছে। এবার বলবে যে স্যার লেটেস্ট চলছে মানে, লেটেস্ট বলতে ধরো হরপ্পা সভ্যতার যে বিস্তার, যেভাবে বিস্তার লাভ করেছে, এখনকার যে লেটেস্ট যে আর্কিওলজি, সেটাকে মেরিন আর্কিওলজি বলা হয়। অর্থাৎ জলের নিচে যে আর্কিওলজিক্যাল যে কাজগুলো হয় জলের নিচে, তাকে মেরিন আর্কিওলজি বলা হয়। যেমন ইন্ডিয়ান আর্মির যে বিভিন্ন সেকশনগুলো রয়েছে, মেইনলি নেভি, ইন্ডিয়ান মার্কোস এবং তোমার ইন্ডিয়ান আর্মির যে প্যারামিলিটারি ফোর্স যেটাকে বলা হয়, যেটা স্থলবাহিনী বলা হয়। নেভির কাজ অবশ্যই সামুদ্রিক যে কোনো কার্যকলাপ বা জলদস্যু থেকে বিভিন্ন জাহাজকে উদ্ধার করার কাজ। ইন্ডিয়ান মার্কোসের কাজ তোমরা ঠিক মতোই জানো, যে যে কোনো যে হস্টাইল সিচুয়েশনে মানুষকে এভাকুয়েট করা, সেইভাবে সাপোর্ট করাটা মার্কোসের কাজ। তেমনি মেরিন আর্কিওলজি মানে কি, এটা ধরো এটা তো একটা সারফেসে হচ্ছে, আর জলের নিচে যে এক্সকাভেশন এবং এক্সপ্লোরেশন হয় সেটা হচ্ছে মেরিন আর্কিওলজির আন্ডারে পড়ে। এবং ইউ নো দ্যাট কি, আরব সাগরের যে বে অফ বেঙ্গল, ওএনজিসি, ওখানে তৈল উৎখননের সময় রিসেন্টলি কিন্তু ওই জায়গায় হরপ্পা সভ্যতার কিছু ট্রেস পেয়েছে, যেটা এখনো বইয়ে কিন্তু প্রকাশিত হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে সেটা নিয়ে আলোচনা চলবে, কিন্তু এটা চলছে। তার মানে কি, সমুদ্রের তলাতেও হরপ্পা সভ্যতার কিন্তু বিস্তার ছিল, মানে তখন সমুদ্র ছিল না, কিন্তু এখন ওটা হয়তো জলে ভরে গেছে, হতেই পারে। তো সেই যে কাজটা রয়েছে, সেই কাজটা কিন্তু তার মানে এখনো চলছে 2024, এর পরবর্তী ইয়ারগুলোতে আরো চলবে। তার মানে এক্সপ্লোরেশন এবং এক্সকাভেশন কিন্তু একদম টু বি কন্টিনিউ, এবং লেটেস্ট আপডেটেড ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে, কেননা কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে। এইবার দেখো পরের পেজে এই জিনিসটা কি জিনিস। আমি আগেই বলেছি যে ক্লাসটা কিন্তু একটা মানে বিশেষ করে হিস্ট্রির এই যে পার্টটা, আর্কিওলজিক্যাল যে ইনফরমেশনগুলো বা সোর্স নিয়ে আলোচনাগুলো রয়েছে, এর আগে আমি একটু আগে বললাম যে কোন কোন জিনিসগুলো, ধরো নিউমিসমেটিক্স পাওয়া যাচ্ছে উৎখনন করে, ধরো একটা জিনিস পাওয়া যাচ্ছে, তো পাওয়া গেলেই তো হবে না। যেমন ধরো কেউ আমাদের কোনো ব্যাগের মধ্যে কোনো রকম আননোন কিছু জিনিস রেখে দিল, আমার ব্যাগে পাওয়া গেছে, ব্যাগটার ওনার আমি, সেটা ওই মুহূর্তে মনে হবে দোষী আমি, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ, তা সেটা প্রমাণ সাপেক্ষ। আগে তো প্রুফ করতে হবে যে হ্যাঁ ব্যাগটা ওনার হতে পারে, কিন্তু ব্যাগের মধ্যে যেটা রয়েছে কেউ ওনাকে দিয়ে দেয়নি বা উনি নিজে ক্যারি করছে, এটা তো প্রুফ করতে হবে। তেমনি ধরা যাক অনেক সময় ধরো সিম্পল একটা জিনিসের কথা বলি, ধরো রাইস, এইটা নিয়ে একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয় না, হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোক এইটার ইউটিলাইজেশন জানতেন কি জানতেন না। এবার স্টুডেন্টের মধ্যে কনফিউশন কি হতে পারে, যে স্যার রাইসের কাল্টিভেশন ওনারা জানতো, কেন জানতো না, কতগুলো সাইট থেকে রাইসের কিছু ট্রেস পাওয়া গেছে। দেখো ট্রেস পাওয়া গেলে এইটা প্রুভ তো করে না যে তারা রাইসটাকেই প্রেফার করতো। আমরা জানি যে বিভিন্ন স্টেপল যে ফুডগুলো রয়েছে, স্পেশালি হুইট অ্যান্ড বার্লি,
এইটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো, হরপ্পা সভ্যতার লোকেরা ব্যবহার করতেন প্রচুর পরিমাণে। এইবার এই যে রাইসের যে দানাটা পাওয়া গেছে, সেই দানাটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ। এই যে বিভিন্ন ধরনের যে এক্সামিনেশন বা পরীক্ষা নিরীক্ষা, ধরো কোনো একজন লোকের ধরো মশাবাহিত কোনো রোগ বা জলবাহিত কোনো রোগে আক্রান্ত কিনা, বা সেই রোগটার নাম কি, সে টাইফয়েড কি ম্যালেরিয়া কি ডেঙ্গু না আদার্স কিছু, তার জন্য ব্লাড টেস্ট লাগে। এই ব্লাড টেস্ট করতে গেলে একটা নিজস্ব একটা নির্দিষ্ট একটা মেশিনারি একটা সিস্টেম দরকার, যে সিস্টেম শুধুমাত্র ডেঙ্গি নির্ধারণ পদ্ধতি বা ম্যালেরিয়া নির্ধারণ পদ্ধতি বা ধরো টাইফয়েড নির্ধারণ পদ্ধতি, টেস্টের নিরিখে বিভিন্ন সায়েন্টিফিক বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে, এক্ষেত্রেও কিন্তু কথাটা প্রণিধানযোগ্য। কিরকম, ধরো এই যে রাইসটা, এর যে ডেট, অর্থাৎ এই জিনিসটার ডেট অর্থাৎ কোন সময়ে, এইটাকে কিন্তু জানতে হবে। তার মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডেট আমরা ধরা যাক, এর অ্যাপ্রক্সিমেট ডেট যদি ধরা হয়, তাহলে 2300-1750 BCE, মানে হচ্ছে বিফোর কমন এরা। এবার দেখো কোন একটা দানা ধরো পাওয়া যাচ্ছে লোথাল থেকে, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, লোথাল থেকে পাওয়া যাচ্ছে। কেমন, এই লোথাল থেকে যে দানাটা পাওয়া যাচ্ছে, সে টাইমিংটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইমের সাথে ম্যাচ করছে কি করছে না। যদি দেখা যায় যে ম্যাচ করছে, তাহলে বলা যাবে যে এই নির্দিষ্ট রাইসের এই দানা বা রাইসটা আর কন্টেম্পোরারি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবার ওই রাইসটার এই যে ডেটিং মেথড যেটা রয়েছে বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা, সেই পদ্ধতিগুলোই এখানে একটু আলোচনা, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। যেমন ধরো একটা কোয়েশ্চেন দেখছিলাম, ধরো নিম্নলিখিত কোনটি ডেটিং পদ্ধতি নয়, এখানে ডেটিং দেখো রেডিও কার্বন 14, হয়তো অন্য কোনো নামকরণ দিয়ে দিয়েছে অপশানে, দিয়ে বলছে যে কোনটা ডেটিং পদ্ধতি নয় বলছে। তো তুমি যদি এইগুলো ঠিকঠাক না পড়ো, তাহলে ওই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াটা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি যে বেসিক এবং রুট থেকে কোয়েশ্চেনগুলো দেয়। কেমন, বিভিন্ন রুট একদম তলা থেকে কোয়েশ্চেনগুলো দিচ্ছে, বেসিক আইডিয়া যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। এই কারণের জন্যই আজকের আমার এই কনসেপচুয়াল ক্লাসটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, যাতে তোমরা উপকৃত হও। তো দেখো কার্বন 14 যেটা, সেটা অ্যাপ্লিকেবল অনলি ফর অর্গানিক মেটেরিয়াল, যে কোনো অর্গানিক মেটেরিয়াল, ধরো হিউম্যান বডি বলো বা বিভিন্ন প্লান্ট বলো বা রাইস বলো বা আদার্স কোনো অ্যানিমাল বোন বলো, এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে রেডিও কার্বন মেটেরিয়াল। এখানে ছবিটা আছে দেখো, ধরো এই হাড়টা পাওয়া গেছে, এটা ধরো একটা বোন। এক দুটো কোয়েশ্চেনের মধ্যে দেখবে কনফিউশন হয়, কিরকম, বোনস অফ হর্স হ্যাভ বিন ফাউন্ড ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন। বোনস অফ হর্স বলছি। আবার একটা কোয়েশ্চেন দেয় অ্যাকচুয়াল রিমেইনস অফ হর্স বোন। এবার কথাটা হচ্ছে সিম্পল কোয়েশ্চেন, অর্থাৎ বোনস অফ হর্স, আর একটা কোয়েশ্চেন দিচ্ছে অ্যাকচুয়াল রিমেইনস অফ হর্স বোন, মানেটা কি। শুধু যে বোনস অফ হর্স, ওটাকে অনুমান সাপেক্ষ, খুব ডেফিনিট বলা যাবে না যে ওটা ঘোড়ারই হাড়, ওটা নিয়ে হয়তো কনফিউশন আছে, ধরে নেওয়া হয়েছে না ওটা একটু ঘোড়ারই হাড়। আর অ্যাকচুয়াল রিমেইনস অফ হর্স বোন, যেটা সুরকোট আডা হরপ্পার একটা সাইট, সেখান থেকে পাওয়া গেছে, তার মানে এটা কি, ওটা ডেফিনিট, মানে ওটা কনফার্ম, ওটা ঘোড়ারই হাড়। ক্লিয়ার কি বলছি। তো এই কনফার্মেশনটা পাওয়ার জন্য এই ধরনের পরীক্ষা নিরীক্ষা পদ্ধতির দরকার পড়ে। তার মানে এই হাড়টা, এর বয়স কত, কেমন, এই সমস্ত কিছু বা কোন সময়ে, এইগুলো নির্ধারণ করার জন্য এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা ভীষণ ভীষণ এফেক্টিভ। আর একটা পদ্ধতি দেখো এখানে, থার্মোলুমিনেসেন্স, এটা ইনঅর্গানিক মেটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। ইনঅর্গানিক মেটেরিয়াল বলতে যে কোনো কপারের কোনো কয়েন্স বলো, কপারের তৈরি কোনো খেলনা বলতে পারো, ব্রোঞ্জের তৈরি কোনো খেলনা, বা হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের তৈরি প্রচুর টয় বা খেলনা পাওয়া গেছে, সেইগুলো, এগুলো সবই ইনঅর্গানিক মেটেরিয়ালের ক্ষেত্রে বার করার ক্ষেত্রে থার্মোলুমিনেসেন্স এই পদ্ধতিটা দরকার। আর একটা পদ্ধতি হচ্ছে ইলেকট্রন স্পিন রেজোনেন্স। এই পদ্ধতিটা দেখো, এই পদ্ধতিটা সেটারই একটা পরিচয় স্বাক্ষর করছে, থার্মোলুমিনেসেন্স এই পদ্ধতিটা। এই পদ্ধতিটা দেখো, এই যে ছবিটা দেখছো না, এই ছবিটা আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা 2 নাম্বারের ছবি কিন্তু এইটা।
আর এই একেরটা হচ্ছে এখানে যদিও লেখাই আছে, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, তাও আমি নাম্বার 1 করে দিচ্ছি। মানে হতে পারে তোমাদের মধ্যে হয়তো ডাউট থাকতে পারে যে 4টে নাম আছে স্যার, ছবিগুলো কোনটা? এখন কি ছবি খুঁজতে বসবে? ওই জন্য আমি এখানে বলে দিলাম যে থার্মোলুমিনেসেন্স হচ্ছে ইনঅর্গানিক মেটেরিয়াল, অর্গানিক মেটেরিয়ালের ক্ষেত্রে কার্বন-14। আচ্ছা, ঘুরিয়ে পড়বে, অর্থাৎ অর্গানিক মেটেরিয়াল ক্ষেত্রে কোন পদ্ধতিটা সব থেকে এফেক্টিভ? অপশানে থাকবে রেডিও কার্বন-14। আবার ইনঅর্গানিকের ক্ষেত্রে কোনটা বলবে? থার্মোলুমিনেসেন্স। অনেকগুলো পদ্ধতি আছে, এই 4টেই শেষ নয়, কিন্তু মেইন হচ্ছে 4টে। এই 4টের মধ্যেই ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? এবার আমরা থার্ড যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন প্যারাম্যাগনেটিক বা স্পিন রেজোনেন্স। এটার অরিজিনাল নাম কিন্তু এইটা, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক, পপুলারলি বলা হয় ইলেকট্রন স্পিন রেজোনেন্স পদ্ধতি। এটাও কিন্তু বোন, বিভিন্ন সেল, এগুলোর বয়স নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে ভীষণ ইউজফুল। ছবিটা দেখে নেবো, তাহলে তোমাদের ক্লারিফিকেশনটা হয়ে যাবে। এই দেখো, এইটার পদ্ধতি হচ্ছে এইটা, নাম্বার 3। এটা একটা মেশিন, এটা জাস্ট একটা মেশিনের ছবি। আমি তো এখানে দেখাতে পাচ্ছি না কিভাবে হয়, কিভাবে অ্যাকচুয়ালি নির্ধারণ হয়। এটা একটা টাইমের ব্যাপার আছে, মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার। জাস্ট মেশিনটার নাম আমি এখানে দেওয়াই আছে। কেমন? আর একটা পদ্ধতি আছে, দেখো নাম্বার 4-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। এটা কি জন্য? টি রিং ডেটিং পদ্ধতি বলা হয়। যে কোনো গাছের যে বয়স নির্ধারণ যে পদ্ধতি, দেখো এটা একটা পদ্ধতি। এই যে একদম মাঝে কতগুলো রিং রয়েছে, রিং, এবার রিংগুলো কিভাবে না, ফার্স্ট ইয়ার গ্রোথ দেখলে বোঝা যায় কত, রেইনি সিজনে এই ছবিটা দেখলে বোঝা যায়, আবার ড্রাই সিজনে ছবিটা দেখলে বোঝা যায়। স্টার ফ্রম ফরেস্ট ফায়ার, এই দাগগুলো যে এগুলো কিভাবে এসছে, এইভাবে কিন্তু বয়স নির্ধারণ প্রয়োজন। এবার বলবে স্যার গাছের বয়স কেন? গাছের বয়স নির্ধারণ পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেননা ধরো আরিয়ান সিভিলাইজেশন বা বেদিকের উপর যে আমি ক্লাসটা নিয়েছি, বেদিক এজ, আমি বলেইছিলাম তোমাদের যে 1500 টু 600 এর মধ্যে, 1500 টু 600 এর মধ্যে যে সময়কালটা রয়েছে, সেখানে ওদের বসতি স্থাপন করেছিল যে অঞ্চলটায়, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতবর্ষের ইন্দাস ভ্যালি যে রিজিয়নে, ওই এলাকার যে গাছগুলো রয়েছে সেগুলোর উল্লেখ ঋগ্বেদে আছে। অথচ দেখো এই 600 থেকে মোটামুটি 1000 থেকে 600-র মধ্যে, অর্থাৎ পরবর্তী বৈদিক সভ্যতার সময় তারা যে গ্যাঞ্জেটিক ভ্যালি অঞ্চলে, অর্থাৎ উত্তর এবং পূর্ব ভারতের দিকে যে এগিয়ে এলো, ওখানকার গাছপালার সাথে আবার প্রিভিয়াস যে এরিয়া রয়েছে সেখানকার গাছপালার কোনো মিল নেই। এবার সেটা যেমন ঋগ্বেদে উল্লেখ রয়েছে, তেমনি আর্কিওলজিক্যাল সোর্স বিভিন্ন গাছের এই বয়স নির্ধারণের মারফত এইটা বার করার প্রমাণ করাটা খুবই সোজা যে এই গাছটার বয়স কত। ধরা যাক এই যে গুড়ি যে গাছটা, এর বয়স ধরো 1500 থেকে 1000-এর মধ্যে পড়লো, তাহলে বুঝে নিতে হবে এই গাছটা কোন সময় না ঋগ্বেদিক এজের সময়। এইভাবেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে আমাদের সামনে। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা যে হিস্ট্রির যে ইনফরমেশন বা স্টাডি অফ হিস্ট্রি কিন্তু নট এ ইজি জোক। তার মানে ওই একটা জিকে সাবজেক্টের মতো গুলিয়ে ফেললে কিন্তু হবে না। কেননা দেখো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কি ধরনের জিকে বা স্ট্র্যাটেজিকে বেস যে কোয়েশ্চেনগুলো এসছে, বা আগামী এনটিপিসিতে কি ধরনের কোয়েশ্চেনগুলো এসছে, ম্যাথ জিআই ইংলিশও যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, এবং আমরা গ্রাসরুট এডুকেশনের পক্ষ থেকে সবাইকেই রিকোয়েস্ট করছি যে তোমরা ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ভালো করে স্পেসিফিক জোর দিয়ে পড়ো। কারণ শুধুমাত্র এমসিকিউ পড়লে হবে না, একটু কনসেপচুয়াল এই ধরনের ক্লাসগুলো একটু করো, তোমরাই উপকৃত হবে। এই ধরনের ব্যাপার স্যাপার থেকে তোমরা তোমাদের মতো করে তৈরি হতে পারবে। নেক্সট পেজে দেখো সায়েন্টিফিক টেকনিক। আমি আগেই তোমাদের একটু হালকা উদাহরণ দিয়েছিলাম যে মেরিন আর্কিওলজিটা কি জিনিস, তেমনি আরো অন্যান্য বিভিন্ন টেকনিক রয়েছে। যেমন পরীক্ষায় কিরম ভাবে হয়তো দেবে, পরীক্ষায় দেবে আর্কিওমেট্রিটা কি জিনিস। পরিষ্কার বাংলায় দেখো এখানে লেখাই আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, যে প্রত্নতাত্ত্বিক নমুনার যে বয়স নির্ণয়ের যে বৈজ্ঞানিক কৌশলের যে ব্যবহার, কৌশল না কিন্তু, কৌশলগুলোর যে কিভাবে যে কৌশলগুলো বেরিয়েছে তার সিস্টেম কিন্তু এইটা দেখো, এই নামগুলো বিভিন্ন বৈজ্ঞানিক যে মেথোডোলজিগুলো রয়েছে, যে বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে এইটা। কিন্তু এইগুলো তো করলে হবে না, এগুলো ঠিকঠাক ইউটিলাইজেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ দেখবে কৌশলের ব্যবহার,
ইউজ অর্থাৎ ইউটিলাইজেশনের কথা বলা হচ্ছে, এবং সেই সঙ্গে সেই যে জিনিসটা পাওয়া গেছে সেই জিনিসটার পাওয়া কোথা থেকে পাওয়া গেছে এবং তার উৎপত্তির যে পরিস্থিতি, যা মানে এই যে সাইটটা ছবিটা তোমরা দেখো, এই জিনিসটা, এই সাইটটার লোকেশনটা কোথায়, বোঝো ব্যাপারটা, মাথার মধ্যে নাও এই জিনিসটার লোকেশনটা কোথায়। এবং এটা এরকম নয় যে অনন্তকাল ধরে ঘুরেই যাচ্ছি আমি, তা তো নয়। ঘুরতে ঘুরতে দেখা গেল একটা প্রাচীন বৌদ্ধ বিহার, যেমন ধরো আমাদের খুব কাছেই, কলকাতা থেকে বেশি দূর নয়, ডানলপ থেকে বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাছাকাছি মোগলমারি বলে একটা জায়গা আছে। সেই মোগলমারিতে বৌদ্ধিক বা পাল যুগের যে বৌদ্ধ শিল্পকলার প্রচুর নিদর্শনও যেমন পাওয়া গেছে, কিছু মূর্তিও যেমন পাওয়া গেছে, কিছু বৌদ্ধ মহাবিহার বা বৌদ্ধ ধরো কলেজ টাইপের এডুকেশন সেন্টার সেগুলোও পাওয়া গেছে, জাস্ট লাইক নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা অনেক বড় ব্যাপার। ঠিক তেমনি এই যে জিনিসগুলো যে পাওয়া গেছে না, সেই পাওয়া যাওয়ার জায়গাটা কোথায়, এইটাই আমি বলতে চাইছি। তার মানে হচ্ছে উৎপত্তির পরিস্থিতি বলতে ওটা কোন সময় হয়েছে। আচ্ছা, কুমারগুপ্ত ওয়ান গুপ্ত পিরিয়ডে যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, কেন প্রতিষ্ঠা করলেন, কেন ওনার মধ্যে এই ভাবনাটা এলো, এবং সব থেকে বড় কথা নালন্দা ইউনিভার্সিটি বা ওর যে খ্যাতি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, এবং সেই নিউজটা পেয়ে হিউয়েং সাং থেকে শুরু করে ফা হিয়েং ইট সিং থেকে শুরু করে বিভিন্ন পর্যটকরা যে ভারতে আসছেন, কি জন্য আসছে, বৌদ্ধ পর্যটকরা কি জন্য ভারতে আসছেন, শুধু বেড়াতে আসছেন? না, শুধু বেড়াতে নয়, আজকে কি জন্য এসছেন সেটা আজকের যে মডার্ন চায়না দেখলেই বুঝতে পারবে। আজকে জার্মানিতে মহাভারতের বিভিন্ন যে ছোট ছোট টপিক আছে, সেই বিভিন্ন টপিকগুলো নিয়ে মহাভারতের রীতিমতো রিসার্চ করা হচ্ছে। মহাভারতের যে বিভিন্ন ওয়েপনগুলো রয়েছে, যে যুদ্ধ কৌশল, সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, গীতা নিয়ে রিসার্চ হচ্ছে, জগৎ দেখো কত এগিয়ে গেছে। তো এইগুলোর ইউটিলাইজেশন এইটাই যে আর্কিওমেট্রিটা ঠিক পার্টিকুলারলি কি জিনিস, এইটা কিন্তু পরিষ্কার পরীক্ষায় কিন্তু আসবে। আরেকটা টার্ম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে প্যালিও অন্টোনোলজি। আছে অনেকগুলো, কিন্তু জিনিসটাকে ছড়িয়ে দিলে হবে না। আমি বারবার বলছি, সিলেবাস যেটা রয়েছে না, এই সিলেবাস হচ্ছে ভীষণ গভীর মহাসমুদ্রের মতো সিলেবাস, কিন্তু ওটাকে কিন্তু সিলেবাসটাকে পুরো ফুল কভার করার চেষ্টা তোমরা প্লিজ করো না। ওটা একটা সিস্টেমের মধ্যে থাকো, একটা কন্ট্রোলের মধ্যে স্টাডি করো, বারবার স্টাডি করো, বারবার রিভিশন করো, ক্লাসগুলো খুব মন দিয়ে করো। এমসিকিউ ক্লাস হোক বা এই ধরনের কনসেপচুয়াল ক্লাস হোক, এই ক্লাসগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করো। আমি বারবার যে কথাগুলো বা আমাদের এখানকার মাস্টারমশাইরা যে কথাগুলো বলছেন, প্লিজ তাদের কথাগুলো একটু শোনো, কারণ তোমাদের যোগ্যতা রয়েছে, তোমাদের বুদ্ধি রয়েছে, তোমাদের মেধা রয়েছে, তোমাদের চাকরি পাওয়া নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কনফিউশন যে হচ্ছে না তোমাদের মধ্যে, সেই কারণটা খুঁজে বার করো। আর কনফিউশন যাতে আর না থাকে সেই জন্য আমরাও যেমন চেষ্টা করছি, তোমরাও কিন্তু রীতিমতো বাড়িতে চর্চা করো। পড়াশোনা করতে হবে, চর্চা করতে হবে, হার্ডওয়ার্ক ছাড়া, কঠিন পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো দেখো প্যালিও অন্টোলজি কি জিনিস। প্রথম কথা হচ্ছে প্যালিও কথাটার মানেটা কি। এই প্যালিও কথাটার মানে হচ্ছে, এই প্যালিও কথাটার যে মানে সেটা হচ্ছে প্রাচীন বা ওল্ড। ঠিক আছে, প্রাচীন বা ওল্ড। প্যালিও কথার মানে হচ্ছে প্রাচীন বা ওল্ড, এইটা মাথায় রাখবে। যে কোনো জায়গায় ধরো প্যালিও নিয়ে কোনো রকম কোনো টার্ম যদি থাকে, ধরো প্যালিওলিথিক, লিথিক মানে হচ্ছে স্টাডি, প্যালিও মানে হচ্ছে ওল্ড, বা অনেক সময় লিথিক মানে স্টোনও বলা হয়, পাথরও বলা হয়, এটাও বলা হয় অনেক সময়। তো ঠিক তেমনি প্যালিওন্টোলজি মানে হচ্ছে স্টাডি অফ ডেড অর্গানিজম, পরিষ্কার, এর অন্য কোনো মানে হবে না, স্টাডি অফ ডেড অর্গানিজম। মেরিন আর্কিওলজি নিয়ে তোমাদের বলছিলাম, ইন্ডিয়ান আর্মির যে বিভিন্ন ডিভিশনগুলো নিয়ে যখন বলছিলাম, ইন্ডিয়ান নেভি বা ধরো ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, মার্কোস যেটা যেমন এনএসজি কমান্ডোর যে উইং, মার্কোস যে উইং রয়েছে, ঠিক তেমনি আর্কিওলজির মধ্যে দেখবে এই যে টেকনিকের মধ্যে এই মেরিন আর্কিওলজি, যেটাকে ওশেন আর্কিওলজি বলা হচ্ছে, সেটা ঠিক এই কেমন পুরনো যে জিনিসগুলো রয়েছে, এই যে ছবিটা না, এই ছবিটা কিন্তু একটা কথা মনে রাখবে, এই দোয়ারকা বলে যে নগরীর কথা আমরা জানতে পারি, শ্রীকৃষ্ণ রিলেটেড, দোয়ারকা সিটি, দোয়ারকা নগরী। তো মনে করা হয় যে আরব সাগরের নিচে এই দোয়ারকা নগরীর কিছু ভগ্নাবশেষ বা কিছু পুরনো জিনিসপত্র ট্রেস করা গেছে। তো সেইটা নিয়ে এখনো পর্যন্ত আর্কিওলজিক্যাল স্টাডি চলছে।
কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট এখনো চলছে, টু বি কন্টিনিউ। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে মেরিন আর্কিওলজির একটা পার্ট। আবার দেখো এথনো আর্কিওলজি। এই এথনো আর্কিওলজি এই কথাটার মানেই হচ্ছে স্টাডি অফ কালচার অফ লিভিং এলিমেন্টস। এইগুলো নিয়ে যে যে সাবজেক্টটা বা যে জায়গাটা, যে সেকশনটা বা যে সেক্টরটা স্টাডি করে, তার নাম হচ্ছে এথনো আর্কিওলজি। তাহলে আর্কিওমেট্রি আমরা জানলাম, প্যালিও অন্টোলজি জানলাম, মেরিন আর্কিওলজি জানলাম, এথনো আর্কিওলজি জানলাম। আমি অনেক ধরনের অন্যান্য আরো অনেক তোমাদের জানাশোনা টপিক নিয়ে আজকের ক্লাস করতেই পারতাম। আমি প্রথম থেকেই শুরু করলাম কি, কারণ আমার মনে হয়েছে বা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমার এইটা খুব স্পষ্ট ধারণা হয়েছে যে বেসিক আইডিয়াটা নিয়ে বা বেসিক রুটটা নিয়ে কিন্তু প্রবলেমটা হচ্ছে, আর কিছু না। তোমরা জানো না তা না, তোমরা সবই জানো। ঠান্ডা মাথায় এখানে যে কোনো ক্লাসরুমে বা বাড়িতে করতে বললে তোমরা করে ফেলছো। তাহলে পরীক্ষার হলে ঠিক কি হচ্ছে? তাহলে জেনে বুঝে অপশানগুলো বলো, কোয়েশ্চেন প্যাটার্ন বলো, সেগুলো একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করলেই কিন্তু তোমাদের অসুবিধা হচ্ছে। আমি আগের দিন ক্লাসে বলছিলাম না যে কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, প্রত্যেকটা অপশান পড়ো, প্রত্যেকটা অপশান থেকেও কিন্তু ফার্দার অনেক ইনফরমেশন বা লিঙ্ক ক্রিয়েট করা যায়। কিন্তু অপশানগুলো মুখস্থ করো না। যে কোয়েশ্চেন, যে কটা কোয়েশ্চেন, দুটো হোক তিনটে হোক, যে হিস্ট্রি কোয়েশ্চেনগুলো এসছে বিভিন্ন যে শিফটে, ওগুলো কিন্তু অজানা কোনো কোশ্চেন আসেনি, জানা কোশ্চেন এসছে। কিন্তু কখনো বলতে পারবে সেই জানা কোশ্চেন তোমরা যে বই থেকে পড়েছো, যার ক্লাসে পড়েছো, যা মানে যেখান থেকে এমসিকিউ পড়েছো, সেখানে অপশানগুলো সেম আছে? এইটা ট্যালি করলেই তোমরা বুঝতে পারবে। তার মানে অপশান মুখস্থ করো না, অপশান মুখস্থ করে কিচ্ছু হবে না। এইভাবে স্টাডিগুলো করো প্রথম থেকে, হিস্ট্রির প্রথম থেকে এইভাবেই ধাপে ধাপে পড়ার চেষ্টা করো। তোমাদের দেখবে আর কিচ্ছু লাগবে না, বিশাল বড় বড় বই পড়ার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, বিরাট বড় বড় বই পড়ার বিন্দুমাত্র দরকার নেই। জাস্ট একটা আইডিয়া, মাধ্যমিক লেভেলের একটা আইডিয়া থাকলেই হলো। কারণ তোমরা ইউজিসি নেট সেট দিয়ে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে কলেজের প্রফেসর হতে চলেছো না সাবজেক্টে। তোমরা স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুল টিচার হতে চলেছো না, তোমরা কিন্তু মাস্টার হতে চলেছো না। তোমরা একটা সরকারি চাকরি পেতে চাইছো, একটা পার্ট অফ গভর্নমেন্ট বডির অংশীদার হতে চলেছে। তার জন্য ইউ মাস্ট নিড আ বেসিক কনসেপ্ট অ্যাবাউট দিস পার্টিকুলার সাবজেক্টস। যে কটা সাবজেক্ট আছে যেভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি তোমরা ওইভাবেই পড়ো, সিস্টেমে পড়ো। আই হোপ, মানে আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই বেকারত্ব তোমাদের দূর হোক এবং তোমাদের কঠিন পরিশ্রমটা যেন বৃথা না হোক। শুধু মনের জোরটা দরকার। তার জন্য স্টে উইথ আস, আমাদের সাথে থাকো। আমরা আপ্রাণ চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি এপিগ্রাফি। এপিগ্রাফি দিকে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও বা অনেকে ঘাবড়ে যায়, হতেই পারে। আমিও প্রথম প্রথম যখন কলেজের অনার্স পড়ছি তখন হঠাৎ করে দেখছি এপিগ্রাফি লেখা আছে। অনেকে জানে, অনেকে হাসছে আমাকে দেখে, তুই এটা জানিস না। হতেই পারে, লজ্জা নেই, জানা না জানাটা লজ্জা না। প্রবলেমটা হচ্ছে যদি জানা জিনিসটা যদি ভুল করে আসি, সেইটা প্রবলেম। তো এপিগ্রাফি যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ইনস্ক্রিপশন। এবার ইনস্ক্রিপশনটা কি জিনিস? ইনস্ক্রিপশনটা হচ্ছে, দেখো ইয়ং বয়সে বা এই যে উঠতি যে বয়স, ধরো এইচএসে থাকতে বা ধরো কলেজে থাকতে, কলেজের ফার্স্ট ইয়ার থাকতে, তোমরা বলবে স্যার আরো আগে না, আমি অত বিতর্কে যাচ্ছি না। কোথাও ধরো কেউ বেড়াতে যাচ্ছ, একজন দুজনকে পছন্দ হতেই পারে, ছেলে মেয়ের মধ্যে একটা প্রেম নিবেদন বা ভালোবাসা হতেই পারে, কোনো সেটা ভুল নয়, অন্যায় নয়। এবার কি হচ্ছে, সেই বয়সে চক করে যেটা হয়, ধরো কোথাও গেছে বেড়াতে, তো পিলারের উপর দেখবে পেন্সিল দিয়ে হোক, যেটা আমাদের ক্লাসের বেঞ্চে বলো, কলেজ ইউনিভার্সিটির বেঞ্চে, ঠিক আছে, আমরা পেন্সিল বা পেন দিয়ে, বা অনেক সময় কোনো ওয়ালে বা কোনো পিলার বা কোনো পাথরের গায়ে, ঠিক আছে, কোনো পাহাড়ের কোনো টিলার, তার গায়ে হয়তো লিখে দিচ্ছে একটা লাভ সাইন মাঝখানে দিয়ে এইটা, আর উল্টো দিকে অপোজিট জেন্ডার, তার নামটা লিখে চলে আসছি। কেন বললাম বলো তো এই আলোচনাটা বা এই টপিকটা কেন বললাম হট করে? কেননা এই যে লিখে দিয়ে এলো না, যে কোনো স্টোন বা হার্ড সারফেসের উপর, যে বেঞ্চে হোক, ওয়াল হোক, দেওয়াল হোক, পাথর বা যে কোনো জিনিসের উপরে, এই লেখাটা কি ইনস্ক্রিপশন? না, ওটাকে ইনস্ক্রিপশন বলে না। ইনস্ক্রিপশন হচ্ছে খোদাই করা। তার মানে কোনো একটা জিনিস দিয়ে, সূক্ষ্ম কোনো জিনিস দিয়ে আমরা যখন জিনিসটাকে খোদাই করি, কুদে কুদে যখন লিখি, খোদাই করে লিখি, এবং সেটা যেন পার্মানেন্ট হয়ে যায় লেখাটা, মানে ওটা তো আর নষ্ট হচ্ছে না,
সেইটাকে ইনস্ক্রিপশন বলা হয়। তো এপিগ্রাফি যার অল্টারনেটিভ নামই হচ্ছে ইনস্ক্রিপশন, এবং পরীক্ষায় এইভাবেই দেয়, দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন, পরিষ্কার দেখো লেখা আছে কি না এপিগ্রাফি। তাহলে হোয়াট ইজ এপিগ্রাফি? আশা করি তোমরা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পারলে। তারপরেই দেখো দে আর ইনস্ক্রাইব, কথাটা মনে রাখবে কিসের ওপরে? স্টোনস অ্যান্ড মেটালসের ওপরে। বিভিন্ন যে শিলমোহরগুলো রয়েছে, শিলমোহর, হরপ্পার যে শিলমোহর রয়েছে, বা ধরো কপার কয়েন্স বা গোল্ড কয়েন্সের ওপরে বা সিলভার কয়েন্সের ওপরে, বা অশোকের যে বিভিন্ন যে শিলালেখ যেগুলো রয়েছে তার উপরে যে লেখাগুলো রয়েছে, সেগুলো পুরোটাই হচ্ছে ইনস্ক্রিপশন বা এপিগ্রাফি বলা হয়। তো ওইরকমই একটা কোশ্চেন আসবে যে ওল্ডেস্ট আনডেসিফার, আনডেসিফার মানে হচ্ছে দুর্বোধ্য, বোধগম্য নয়। তার মানে হরপ্পার লোকেরা জানতো কি? জানতো, ল্যাঙ্গুয়েজ জানতো, তারা লিখতে জানতো, তাদের নিজেদের মধ্যে কথায় কথা মানে ভাষায় কথা বলতো, কিন্তু যেটা লিখতো তারা, সেটা আমাদের কাছে আনএবল টু আন্ডারস্ট্যান্ড ফর আস, আমাদের কাছে সেটা দুর্বোধ্য। কেমন? এই জন্য হরপ্পা বা হরপ্পানি কালচারটা বিলংস টু, ওটাকে বলা হয় প্রোটো হিস্টোরিয়ান বা প্রোটো হিস্টোরিক বলা হয়, প্রোটো হিস্টোরিক। লক্ষ্য করো, হিস্ট্রি মানে হচ্ছে, হিস্ট্রি কখন থেকে স্টাডি হচ্ছে? যে বেদিক এজ বলো বা সেই সংস্কৃত লিটারেচার আমরা পড়তে পারি, তাহলে যবে থেকে মানুষের ইতিহাস পড়তে পারা যায় তবে থেকে হিস্ট্রি। তার আগে পুরোপুরি অ্যাবসেন্ট লিটারেরি সোর্সেস, যেমন ধরো প্যালিওলিথিক এজ, মেসোলিথিক, নিওলিথিক, মানে স্টোন এজ কালচার। এই প্রস্তর যুগের মানুষ লিখতে জানতো না, তাহলে পুরোটাই আর্কিওলজিক্যাল সোর্স, কোনো রিটেন ডকুমেন্ট নেই। তো দোজ পিরিয়ড বিলংস টু প্রি হিস্ট্রি, মানে এর আগেরটা হচ্ছে প্রি হিস্ট্রি। তাহলে কি হিস্ট্রি কি মানে বললাম, আর প্রি হিস্ট্রির মানে কি বললাম, বোঝা গেল? এর মাঝামাঝি হচ্ছে আছে, ওদের প্রবলেম না, সমস্যা আমাদের। আমরা এখনো পর্যন্ত উদ্ধারই করা যায়নি, তাদের ভাষাটা উদ্ধার করতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। কি লিখেছে এর কারণটাও আছে, কারণও বলে দিচ্ছি, শুধু বলে বেরিয়ে গেলাম ক্লাস ছেড়ে তা তো নয়, আমি এর এক্সপ্লেনেশন দিচ্ছি। কারণটা একটাই, যে তারা সাংকেতিক চিহ্ন ব্যবহার করছে। ধরো কোনোভাবে পড়া যাচ্ছে ওয়ান, তারপরেই একটা মাছের সিম্বল, কি মানে হয়? ওয়ানের পরে একটা মাছের সিম্বল, তারপরেই দেখা যাচ্ছে কোনো একটা মানুষের একটা কিছু আঁকা আছে, তারপর থেকে আবার কোনো একটা জন্তুর ছবি, আবার দেখা যাচ্ছে কিছু অর্ধচন্দ্রাকৃতি, কি তার পুরোটাই কিন্তু পিকচারাইজেশন। এই জন্য পরীক্ষায় দেয় যে হরপ্পার যে রিটেন যে লেখাগুলো রয়েছে সেগুলো পিক্টোগ্রাফিক বলা হয়, চিত্রলিপি সম্বলিত। কথাটা মনে রাখবে, পিক্টোগ্রাফি কি ধরনের, হরপ্পার যে স্ক্রিপ্টটা কি ধরনের, এক কথায় দেখবে অপশনে লেখাই আছে পিক্টোগ্রাফিক, ছবি সম্বলিত, সাংকেতিক, দুর্বোধ্য সাংকেতিক। বেদিক এজও কিন্তু, বা বেদিক যে বেদিক এজে যে বেদ বলো, সেটাও কিন্তু এই ধরনের সাংকেতিকে লেখা হয়েছে, কিন্তু সংস্কৃতে, ল্যাঙ্গুয়েজে, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, কোনো পার্টিকুলার ছবি বা এরকম কোনো পার্টিকুলার কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়নি। এগুলোও উদ্ধার করাটা যথেষ্টই দুর্বোধ্য সম্পন্ন, কারণ এখনকার সংস্কৃত তখনকার সংস্কৃত সম্পূর্ণ আলাদা। ওল্ডের ডেসিফার, যে প্রথম যে উদ্ধার হয়েছে, আমরা জানি জেমস প্রিন্সেপ, কলকাতার যে প্রিন্সেপ ঘাট, এই যে শীতকালে দেখবে প্রচুর সেখানে ভিড় হবে, যে কোনো কারণেই হোক না কেন, যে জায়গাটা খুব ভালো, গঙ্গার ধারে মনোরম পরিবেশে রয়েছে, একবেলার জন্য আউটিং সেখানে করাই যেতে পারে। সবসময় তো পড়া পড়া করা নিয়ে তো ঠিক নয়, একটু নিজেকে ব্রেনটাকেও অনেক সময় একটু সবকিছু থেকে রিলিফ করাটাও দরকার। তো সেই প্রিন্সেপ ঘাট যে নামটা আসছে যেখান থেকে, সেই প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ, তিনি প্রথম অশোকের ইনস্ক্রিপশন উদ্ধার করলেন। এখানে বলে যাচ্ছি ব্রাহ্মী ইনস্ক্রিপশন অনলি, অশোকের যে শিলালিপিগুলো ব্রাহ্মী হরফে লেখা, উনি কিন্তু সেগুলোই আবিষ্কার করেছিলেন জেমস প্রিন্সেপ। কেমন? তাহলে ওল্ডেস্ট আনডেসিফার আর ওল্ডেস্ট ডেসিফার, এই পার্থক্যটা বুঝে নিলে প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট, এটা তোমাদের জাস্ট একটা বোঝার জন্য বলছি। দেখো, একটা মানে মৌর্য পিরিয়ড বলো, শুঙ্গ পিরিয়ড, মানে মৌর্যর পরেই শুঙ্গ, তারপরেই কুষাণ বা শক, তারপরে গুপ্ত, তারপর আরো অন্যান্য রয়েছে। তো এই পিরিয়ডে দেখবে দ্য ডেভেলপমেন্ট অফ সাম ব্রাহ্মী লেটার, তোমরা একটু ব্রাহ্মী হরফগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। এইটুকু উদ্ধার হয়েছে, কিভাবে উদ্ধার হয়েছে?
না, মৌর্য পিরিয়ডে যে ব্রাহ্মী এইভাবে লেখা হতো, এটা অ্যাকচুয়ালি ইংলিশে কে এ কা, ঠিক আছে। যেমন ধরো দেবানাম পিয়া পিয়াদর্শী, দেবানাম পিয়া পিয়া ভাষী, যে ল্যাঙ্গুয়েজ বা যে স্ক্রিপ্টে লেখা হয়েছে সেটা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার করার পরে লেখাগুলো কিরকম আসছে এইভাবে দেখো, দেখে নাও। প্রিয়া না কিন্তু পিয়া, আবার কি বলছে পিয়াদর্শী, ভালো করে বোঝো, পিয়াদর্শী ডায়াক্রিটিক্যাল মার্ক। কিছু এনশিয়েন্ট স্ক্রিপচার পড়ার একটা পদ্ধতি আর কি, আমি জানি জিনিসটা। আমি এখানে তো আমার পাণ্ডিত্য জাহির করার জায়গা না, কেননা স্যারকে খুব পণ্ডিত হওয়ার থেকেও বড় কথা, স্যারকে আমি যেটা বিশ্বাস করি যে তোমাদের সামনে কিন্তু অনেক সহজ সরলভাবে কিন্তু উপস্থাপনের একটা ব্যাপার আছে, তাদের জিনিসটা তোমাদের মাথায় ঢুকবে, বুঝতে সুবিধা হবে, বোধগম্য হবে। দেবানাম পিয়া পিয়াদর্শী, প্রিয়দর্শী না পিয়াদর্শী, এই পালিতে এইরকম, এটা পালি টেক্সট আর কি, পালিতে এইভাবে লেখা হয় পিয়াদর্শী। তো যেভাবে পড়াটা সুবিধা হয়েছে ইংলিশ ভার্সন করাটা, মানে কনভার্ট করা, এটা ডায়াক্রিটিক্যাল মার্ক, এটা কি জিনিস গোটা দিন লেগে যাবে বোঝাতে গেলে, তো এইটা নিয়ে তোমরা ভেবো না। দেবানাম প্রিয় প্রিয়দর্শী কথাটা বাংলায়, সেখান থেকে ইংলিশ, সেখান থেকে পালিতে কিরকম হয়, তো কিভাবে ইংলিশের পালি ওয়ার্ডগুলো ব্যবহার হয়, এই পদ্ধতিটা বোঝার জন্য এই সার্কেলটা বোঝাটা খুব দরকার, এই সার্কেলটা বোঝাটা খুব দরকার। এখান থেকে পরীক্ষায় আসবে না, ঠিক আছে, আমি দুঃখিত, এখান থেকে পরীক্ষায় আসবে না, কিন্তু জিনিসটা তোমাদের মাথায় ঢোকার জন্য, সহজবদ্ধ করার জন্য, এই ব্রাহ্মী হরপে তোমাদের মনে হতেই পারে যে মৌর্য পিরিয়ডে ব্রাহ্মী, ও গুপ্ত পিরিয়ডেও তো ব্রাহ্মী ছিল, তাহলে একই না, একই নয়। লক্ষ্য করো শুঙ্গ পিরিয়ডে কি হয়েছে, একটু আলাদা, ডিফারেন্ট আছে। শুঙ্গ কুষাণ বা শক পিরিয়ডে কি হচ্ছে, গুপ্ত পিরিয়ডে কি হয়েছে, একটু হলেও আলাদা, দেখো, টু বি কন্টিনিউ নয়। তো এইগুলো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ বা ভাষা উদ্ধার করাটা পসিবল হয়েছে, এইভাবেই স্ক্রিপ্ট পড়ে। নেক্সট দেখো, কিছু ভেরিয়াস কাইন্ড অফ ইনস্ক্রিপশন, এক ধরনের মানে প্রচুর ইনস্ক্রিপশন দিয়ে, এই ইনস্ক্রিপশনের তথ্যগুলো দিয়ে কিন্তু তোমাদের উপর বেশি বার্ডেন আমি করতে চাই না, কয়েকটা উদাহরণ দিচ্ছি। এটা জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় গুজরাটে জুনাগড় বলে জায়গাটা আছে। শক রাজা, মানে মোস্ট ফেমাস শক রুলার ইন ইন্ডিয়া ওয়াজ রুদ্রদামন ওয়ান। এই রুদ্রদামন ওয়ানের যে জুনাগড় রক ইনস্ক্রিপশনটা রয়েছে, এই হচ্ছে সেই ইনস্ক্রিপশনের ছবি বা পিকচার, এবং অরিজিনাল ছবি কেমন, এবং সেই রক ইনস্ক্রিপশনটা বিলংস টু হুম, পরিষ্কার দেখো রুদ্রদামন ওয়ান, কোনো ভুল করলে চলবে না। এবং এই রুদ্রদমন ওয়ান হচ্ছে একজন শক রুলার বা শক রাজা, পরিষ্কার মনে রাখবে। তার থেকেও ইম্পর্টেন্ট লাইন হচ্ছে পরের লাইনটা দেখো, এবং এই জুনাগড় রকের উপর যে সংস্কৃত ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে, টার্মটা বোঝো, কথা থ্রোয়িংটা বোঝো, আমি কি বলতে চাইছি সেটা বোঝো, শোনো ভালো করে। কি বললাম, জুনাগড় ইনস্ক্রিপশন, ধরো এই যে ডান দিকে যে ছবিটা দেখছো, এখন আমার বাঁদিকে যে ছবিটা, তোমাদের ডান দিকে যে ছবিটা দেখছো, এইটার উপরে যে ইনস্ক্রিপশনটা রয়েছে, দেখো এই যে ইনস্ক্রিপশনের এই যে বড় বড় লেখাগুলো ফুটে উঠেছে, যে ইনস্ক্রিপশনটা রয়েছে, এটা কিন্তু সংস্কৃত ইনস্ক্রিপশন। কিন্তু সংস্কৃত হলে কি হবে, এটা হচ্ছে অ্যান আর্লি এক্সাম্পল, প্রবাবলি ওল্ডেস্ট, মানে এর থেকে পুরনো সংস্কৃত হরফ সম্বলিত ওল্ডেস্ট ইনস্ক্রিপশন ভারতে পাওয়া যায়নি। দিস ইজ দ্য ওল্ডেস্ট। সেকেন্ড লাইনটার মানে হচ্ছে তাই, বোঝো এটা। থার্ড দেখো, ইট মেনশন দ্যাট, এবার এখান থেকে কি ইনফরমেশন আছে, ওই যে বললাম আগের স্লাইডটা, যেভাবে ব্রাহ্মী পড়াটা সহজ হয়েছে, যেভাবে আমরা ব্রাহ্মী বা বিভিন্ন পালি টেক্সট আমরা ইংলিশে কনভার্ট করে পড়তে পারি, ঠিক তেমনি এই যে সংস্কৃত যে লেখাটা রয়েছে, এটাও কিন্তু উদ্ধার করা পসিবল হয়েছে। এবং পসিবল হয়েছে বলেই এই থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা রয়েছে, যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের যে গভর্নর ছিলেন পুষ্যগুপ্ত, was responsible for building a dam on সুদর্শন লেক নিয়ার গিরনার ইন কাথিয়াওয়াড়, গুজরাটের কাথিয়াওয়াড় অঞ্চলে যে গিরনারে দেখবে যে সুদর্শন লেক বা ড্যাম রয়েছে, তো
তো তার কনস্ট্রাকশনটা করেছে চন্দ্রগুপ্ত মৌর্যেরই ওই এলাকায় নিযুক্ত একজন গভর্নর ছিলেন, রাজ্যপাল, তার নাম হচ্ছে পুষ্যগুপ্ত। এই ইনফরমেশনটা তোমরা কিন্তু পড়ো, কিন্তু এর সোর্স কি, এর আর্কিওলজিক্যাল সোর্স কি, এটা কিন্তু লিটারেরি সোর্স নয়, পয়েন্ট টু বি নোটেড। তার মানে কি, তোমরা এখন মৌর্য পিরিয়ড পড়ো, গুপ্ত পিরিয়ড পড়ো, দিল্লি সালতানাত পিরিয়ড পড়ো, মুঘল পিরিয়ড পড়ো, যাই পড়ো না কেন, ধরো একটা ইনফরমেশন তুমি পড়লে, এই লাইনটা পড়লে হঠাৎ করে ব্রেনে আসবে তোমাদের এটা কি লিটারেরি সোর্স থেকে জানতে পাচ্ছি না আর্কিওলজিক্যাল সোর্স থেকে জানতে পাচ্ছি, তখন মনে হবে না আর্কিওলজিক্যাল সোর্স থেকে। এবার তোমরা থার্ড যেটা ভাববে যে আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কোনটা পড়ছে, তখন তোমাদের মনে হবে না ইনস্ক্রিপশন। তো ইনস্ক্রিপশন যখন আইডেন্টিফাই করতে পারলে, তখন উইচ কাইন্ড অফ ইনস্ক্রিপশন বা ইনস্ক্রিপশনটা কি কি নাম, তখন পড়লে না জুনাগড় রক ইনস্ক্রিপশন। তারপর পড়লো আচ্ছা জুনাগড় রক ইনস্ক্রিপশন তার মানে এটা কার, তখন তোমরা পড়বে না রুদ্রদামন ওয়ান, শক রাজা। এইভাবে পড়তে হয়। আর লক্ষ্য করো তোমরা পিওয়াই কি দেখো, পিওয়াই কি দেখে এই ইনফরমেশনগুলো দেখে নাও, দেখবে বিভিন্ন ইয়ার ওয়াইজ এইভাবেই কিন্তু প্রশ্ন এসছে। এমসিকিউ এর প্রবলেম এটাই যে তোমরা হয়তো এই পুরো টপিকটা থেকে একটা এমসিকিউ হয়তো পড়লে, পড়ে হয়তো অন্য কোনো টপিকে চলে গেলে, কিন্তু বাকি ইনফরমেশন কিন্তু আর পড়াই হলো না। এই জন্যই আমি বারবার বলি যে এমসিকিউ কোর্সগুলো যেমন রয়েছে, গ্রাসরুট এডুকেশনের পক্ষ থেকে যে এমসিকিউ ক্লাসগুলো রাখা হচ্ছে, সেগুলোও যেমন করবে, পাশাপাশি যে কনসেপচুয়াল ক্লাসগুলো রয়েছে, এরকম নয় যে এগুলো জানা জিনিস হতে পারে তোমরা আগে পড়েছো, বা নিউ কামার যারা রয়েছে তাদের বোঝার জন্য, যারা তোমরা পুরনো যারা পড়ে ফেলেছো অলরেডি, দেখে নাও সেগুলো আবার ভালো করে কিভাবে মনে রাখতে পারো। কারণ পড়ে ফেলেছো মানে ওটাই শেষ নয়, ওটাকে রিভাইজ করাটাও দরকার। আর আগেও বলেছি যে আপডেট দরকার, নট অনলি হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এই ধরনের আপডেট এবং নতুন নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন, যে ভেরিয়াস ইনফরমেশন, এবং কিভাবে মনে রাখতে হবে, মনে রাখার যে শর্টকাট টিপসগুলো রয়েছে, যেটা আজকেই শেখাবো আমি, তোমাদের একটা টিপস আছে। তো এইগুলো জানার জন্য এই ক্লাসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগার জন্য এবং তোমাদের কাজে যাতে আমরা আসতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। নেক্সট দেখো আর একটা ইনফরমেশন, এটা দিল্লির আয়রন পিলার। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যদি সায়েন্স যদি ধরা হয়, ধরো হিস্ট্রিটা বলার আগে আমি একটা কথা, যদি সায়েন্স যদি ধরো না, এই পিলারটা যদি কেউ দিল্লি গেছো, অনেকেই গেছো, হয়তো ধরেছো, কিন্তু আমি যেটা বলবো না তারপর মনে হবে যেন আরেকবার যাওয়াটা আমার দরকার আছে। বলো কেন? প্রথম কথা হচ্ছে, কোনোভাবে যদি এর দেওয়ালে বা এর বডিতে হাত দাও, মরচে পড়েনি, একটা স্মুথ সারফেস, তার মানে এটা খসখসে নয়। বাড়ির দেখবে বাইরের যে ওয়াল, অনেক সময় পুরনো রং থাকলে, অনেকদিন রং না করলে দেখবে কেমন যেন একটা পুরনো পুরনো খসখসে একটা ভাব চলে আসে, যেমন এটা সারফেস কিন্তু তা নয়। বা যে কোনো একটা পেরেক তুমি বাইরে রাখো, নতুন কেনা পেরেক, ঠিক দেখবে 1 মাস 15 দিন পর দেখবে ওটার উপর জং ধরে যাচ্ছে, মরচে ধরে যাচ্ছে। তার সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আবহাওয়ার সাথে ওটার একটা কেমিক্যাল একটা ব্যালেন্সিং তৈরি হয়েছে, রিক্রিয়েশন তৈরি হয়েছে, সেই রিক্রিয়েশনের ফলে ওর উপরে কিন্তু একটা মরচে ধরছে। তো মরচেটা কি জিনিস সেটা তোমরা জানো আমার থেকে ভালো আরো। এটাই কিন্তু সেই সব কারবার নেই, পুরো স্মুথ সারফেস। ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট পুরোটাই কিন্তু প্লেন সারফেস। মজার ব্যাপারটা হচ্ছে পিলারটার গায়ে না রাজা চন্দ্র বলে নামটা লেখা আছে। সমস্যাটাই এটা যে রাজা চন্দ্র, শুধু এই নাম, তাহলে কোন রাজা, লোকাল কোনো রাজা না কি? তো মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে যে এই যে পিলারটা, এটা হচ্ছে গরুর পিলারও বলা হয়, বা অল্টারনেটিভলি মেহেরোয়েলি ইনস্ক্রিপশনও বলা হয়। এবার ইনস্ক্রিপশন কেন? এবার বলবে স্যার এই সারফেসে বললেন প্লেন সারফেস, আবার বলছেন ইনস্ক্রিপশন, তার মানে কি খোদাই করে হয়েছে? মানে হ্যাঁ, খোদাই করে হয়েছে। তো এই যে রাজা চন্দ্র, এই নামটা খোদাই করে লেখা আছে। এছাড়াও দেখবে যে এই যে চন্দ্রগুপ্ত টু, এর নামটা অ্যাসোসিয়েটেড উইথ ইট, মানে হচ্ছে এই যে রাজা চন্দ্র, বেশিরভাগ ঐতিহাসিকেরা, এবার তোমরা বলো স্যার কোন কোন ঐতিহাসিক, এবার দেখো কোন কোন ঐতিহাসিক বলতে, যে রিসেন্ট যে কজন ঐতিহাসিকের নামগুলো আমি বলবো, যার মোটামুটি যে কথাগুলো আজকের ইউজিসি থেকে শুরু করে প্রত্যেকেই কম বেশি একটা অথেন্টিকেশন দিয়েছেন, অথরাইজেশন, মানে ঠিক আছে ওনার এই কথাগুলো আমরা মানতে পারি। যেমন রমিলা থাপার বলো, বা ধরো যে কোনো বিপানচন্দ্র বলো, যে কোনো হিস্টোরি বা যে নতুন যারা নতুন রিসার্চার যারা রয়েছেন, তাদের মতে
রাজা চন্দ্র এই নামটা অ্যাসোসিয়েটেড উইথ চন্দ্রগুপ্ত সেকেন্ড, কিচ্ছু না, খালি জিজ্ঞেস করবে যে মেহেরুলি ইনস্ক্রিপশনটা অন্য কি নামে পরিচিত, ভালো করে বলবে, এবং চন্দ্রগুপ্ত টুর নামটা কোন আর্কিওলজিক্যাল সোর্সের সাথে অ্যাসোসিয়েট, বা ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে ডেইলিজ আয়রন পিলার এর গায়ে কোন রাজার নাম পাওয়া গেছে, বা আইডেন্টিক্যাল উইথ উইচ অফ দ্য ফলোয়িং রুলার অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, পরিষ্কার বলবে চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্যাটস ইট, ক্লিয়ার। এইভাবে পড়ো। আর এটার কথা বলে দিচ্ছি, ওয়াজ অরিজিনালি প্লেস অন এ হিল নিয়ার দ্য বিয়াস রিভার অ্যান্ড ওয়াজ ব্রট টু দিল্লি। আই থিঙ্ক এই সেকেন্ড লাইনটা, এই ফার্স্ট লাইনটা মনে হয় তোমরা আজকে ফার্স্ট জানলে। তোমাদের মনে হতে পারে যে এই জিনিসটা প্রথম থেকেই ছিল এইভাবেই, যেমনভাবে পুজোর মণ্ডপের যে বাঁশ যেগুলো মানে গর্ত খুঁড়ে পোতা হয়, জিনিসটা ওইভাবেই পোতা হয়েছে। তাহলে বলে রাখি যে এটা যেটা দেখছো এর অনেকটা পার্ট কিন্তু মাটির একদম ভেতরে। মজার ব্যাপার এবং সায়েন্টিফিক্যালি ভীষণ বিস্ময়ের ব্যাপার যে এত বড় ভারী স্তূপটা এইভাবে কন্টিনিউ দাঁড়িয়ে আছে। দিল্লির আবহাওয়া তোমরা জানো, এই প্রচন্ড গরম, এই প্রচন্ড ঠান্ডা, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাহলে কে বলেছে যে হিস্ট্রি সায়েন্স নয়? ঠিক আছে, তো এই জন্যই আজকে এই ধরনের আলোচনা আমরা করছি। পরেরটা দেখো, কয়েন্স। তোমাদের প্রত্যেকের কাছে বা আমার কাছে যে মানি ব্যাগ রয়েছে সেখানে কয়েন্স আছে, এবং কয়েন সত্যি এরকমই আছে। কয়েন্স মানেই আমরা জানি যে গোল একটা সারফেস, কিন্তু ইউ নো দ্যাট যে কয়েন্সের এই কনসেপ্টটা, কয়েন্স মানেই যে গোল, এই কনসেপ্টটা ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম ব্রট বাই দি মরিয়ানস। প্রথম মৌর্য রাজাদের যে ব্যবহৃত যে কয়েন্সটা রয়েছে সেই কয়েন্সটা কিন্তু গোল। এখানে যে ছবিটা দেখছো এটা কিন্তু একজন ফরেন, সম্ভবত এটা ইন্ডো গ্রিক কোনো রুলার, তার কয়েন্স, অর্থাৎ স্টাডি। দেখো এই যে আতস কাজ দেখছো, হাতে নিচ্ছে, এবং আরো অনেক বৈজ্ঞানিক যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, পুরোটাই যে সাইন্টিফিক মেথোডোলজি, পুরোটাকে বলা হচ্ছে নিউমিসম্যাটিক্স। এসএসসি সিজিএল থেকে শুরু করে সামনের যে এনটিপিসি রেল বলো, প্রত্যেকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে দ্য স্টাডি অফ কয়েন্স। তাকে এক কথায় কি বলে? পরিষ্কার বলবে নিউমিসমেটিক্স। ঠিক যেমন যেমন হোয়াট ইজ এপিগ্রাফি, তেমনি হোয়াট ইজ নিউমিসমেটিক্স। পরিষ্কার বলবে যে স্টাডি অফ কয়েন্স। কিভাবে কয়েনগুলো স্টাডি হয়, একটা পার্ট হচ্ছে বা টেকনিক হচ্ছে মেট্রোলজি। দেখো হোয়াট ইজ মেট্রোলজি, এইগুলো আসছে পরীক্ষায়, কিন্তু এগুলো আসছে রীতিমতো। সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ কয়েন্স বাই ওয়েট। প্রত্যেকটা কয়েন্সে, যেমন ধরো কলকাতার বাইরে যে 1 টাকার ছোট কয়েন আছে না, কলকাতার বাইরে গেলে কেউ নিতে চায় না, বা হয়তো অলিখিত একটা নিয়ম আছে, না চলবে না, আমরা নেব না, এখানে চলে না বলে, তো এখানে চলে না। তুমি ফেসে গেছো, কলকাতায় এসছো একদিনের জন্য, বা যারা কলকাতায় রয়েছে তারা একদিনের জন্য বাইরে গেছো, অত তো বোঝনি, কয়েনটা দিতে না, এই কয়েন আমাদের এখানে চলে না। আমরা কি ঝগড়া করবো, লড়াই করব? বাধ্য হয়ে অন্য কয়েনটা দিতে হয়। তো ওই কয়েনটা যে ছোট 1 টাকার কয়েন, আবার দেখবে বড় যে কয়েনটা নিয়ে প্রবলেম হয় না, দুটোর ওয়েট কি সেম? না। আবার 2 টাকার যে কয়েন আছে, 5 টাকার যে কয়েন আছে, 20 টাকার একটা কয়েন আছে, দেখবে এইগুলোর ওয়েটগুলো ভালো করে তোমরা লক্ষ্য করবে, হাতে নিয়ে হোক যেভাবে, সাদা চোখে বা হাতে নিলেই বুঝতে পারবে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ওয়েট আছে। তাহলে এই ওয়েটের নিরিখে যে মেজারমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটাকে মেট্রোলজি বলা হয়। পরিষ্কার টার্ম, পরিষ্কারভাবে যেটা লেখা আছে, ভুল করলে চলবে না। এবার কেন ইম্পর্টেন্ট এই কয়েন্স নিয়ে মানুষের এত মাথা খারাপ কেন? দেখো অর্থনীতি এই 2024 সালে খুব কি চাঙ্গা সেটা কয়েন্স দেখলেই বোঝা যায়। অর্থাৎ এখনকার কয়েন্স যতটা পাতলা, যেভাবে যতটা ওয়েট, যতটা পাতলা, সব থেকে বড় কথা যে মেটাল ব্যবহৃত হচ্ছে, এই পুরো ব্যাপারটা পার্টিকুলার এজ বা পার্টিকুলার সময়ের ইকোনমিক স্ট্যাটাসকে ক্যারি করে। কিরকম জানো? গোল্ড কয়েন, শুনতে অদ্ভুত লাগছে, গোল্ড কয়েন কোনো ব্যাপার না, গুপ্ত পিরিয়ডে গোল্ড কয়েন দিনার, তার মানে বুঝতে হবে যে অর্থনীতি ভীষণ চাঙ্গা। এবার যদি হিস্ট্রি যদি দেখো, তাহলে কেন চাঙ্গা হলো? এমনি এমনি চাঙ্গা হলো না, তাহলে বাণিজ্যিক যোগাযোগ ছিল। তাহলে সেই গোল্ড কয়েনকে নিয়ে গুপ্ত পিরিয়ডে বাণিজ্যিক যোগাযোগ কার সাথে ছিল? তখন তোমরা বুঝবে না, ইন্দো রোমান ট্রেড। তার মানে রোম সাম্রাজ্যের সাথে প্রাচীন ভারতের গোল্ড কয়েন অর্থাৎ স্বর্ণ মুদ্রার যে বাণিজ্যিক লেনদেন, এমনি এমনি গুপ্তযুগের অর্থনীতি এতটাই। প্রাচীন ভারতের যে আর্কিটেকচার গুলো তোমরা দেখছো না, সেগুলো বানাতে গেলেও তো একটা খরচ আছে রে বাবা। তা সেই খরচটা যোগান হতো কি করে? এমনি এমনি গাঁটের পয়সা খরচা করে কোনো রাজা, আমরা কি পার্সোনালি করব যে ঠিক আছে ভারতবর্ষের জন্য বা আমি কলকাতায় থাকি বলে কোনো একটা স্ট্যাচু আমি বানিয়ে ফেললাম? হ্যাঁ, খুব ওয়েলদি হলে ঠিক আছে, পসিবল, বাট আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকদের তো সেটা পসিবল নয়।
তো মনে রাখতে হবে এই কয়েন্সটা একটাই জিনিস বা এভিডেন্স এমন বা ওর ইম্পর্টেন্টটা একটাই জায়গা টু ডিটারমাইন কি নির্ধারণ না ক্রোনোলজি। এবার বলবে স্যার হোয়াট ইজ ক্রোনোলজি? খুব সিম্পল, ক্রোনোলজিটা কি জিনিস? ক্রোনোলজিটা এটাই যে ধরো মোটামুটি 1206 থেকে 1526 হচ্ছে আমরা জানি ডিএস, মানে হচ্ছে দিল্লি সালতানাত, তাই না? এবার তুমি ভাবছো স্যার এ আর নতুন কি, এগুলো তো আমরা পারবো, কারণ 1206 থেকে 1526-এর মধ্যে যে কটা ডাইনেস্টি ছিল সব কটা ডাইনেস্টি পরপর পরপর রাজাদের নামগুলো আমরা পেয়ে গেছি কয়েন্স থেকে। এত ইজি নয়, বলো কেন? কেননা 1206 থেকে 1290 অবধি যদি দেখি এইটুকু সময়ের মধ্যে যে স্লেভ ডাইনেস্টি ছিল না, এই স্লেভ ডাইনেস্টির মধ্যে দুটো বংশ রাজত্ব করেছিল, একটা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের কুতুবি ডাইনেস্টি আর ইলতুৎমিশের ইলবারি টার্ক বংশ। মানে ইলতুৎমিশের যে ব্লাড তার সাথে কুতুবুদ্দিন আইবকের ব্লাড কোনো কানেকশন নেই। তাহলে কানেকশন নেই সেটা কি করে নির্ধারণ হয়েছে? ব্লাড টেস্ট হয়েছে নাকি? মুড়ে ভূত হয়ে গেছে কোন জামানায়? তাহলে কোন সোর্সে, তা এ কি নিরিখে বা কিভাবে, ইন উইচ বেসিস, কিসের নিরিখে কিসের বেসিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারছি যে স্লেভ ডাইনেস্টি আর কনসিস্ট অফ টু মানে ডিফারেন্ট কাইন্ড অফ ডাইনেস্টি? কি করে? তার মানে বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে, লিটারেরি সোর্স রয়েছে, আর্কিওলজিক্যাল সোর্স রয়েছে। কুতুবুদ্দিন আইবকের সময় যদি কোনো কয়েন্স থাকে তোমরা দেখে নেবে সেই কয়েন্সের ক্রোনোলজি। আবার ইলতুৎমিশ যদি কোনো কয়েন, ইলতুৎমিশ অবশ্যই বিভিন্ন কয়েন্স ইস্যু করেছিলেন, আমরা জানি দু ধরনের মুদ্রা চালু করেছিলেন। সেই মুদ্রাগুলো কি ধরনের মুদ্রা, কিসের তৈরি? ওটা কি সিলভার? আচ্ছা ওটা কি কপার? ওটা কি গোল্ড নাকি পাথরের তৈরি? না ওটা কি, ওটা আদৌ মুদ্রা? তো তাহলে এই ধরনের স্টাডি যেগুলো নিয়ে করা হয়, নিউমিসমেটিক্সের ইম্পর্টেন্স ঠিক ওই জায়গাটায়। আর হচ্ছে যে প্রপার্টি, আর হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট, সাম্রাজ্যের যে বিস্তার, তার ধর্ম, রিলিজিয়ান এবং তার রিলেশন উইথ নেবারিং কান্ট্রিজ। কিছু কিছু কয়েন্স আছে যে কয়েন্সগুলো ভারতের সাথে একটা বাইরের দেশের একটা বাণিজ্যিক যে যোগাযোগ, বাণিজ্যিক লেনদেন, সেইটার ইম্পর্টেন্সটা ক্যারি করে। কয়েন্স থেকে কিন্তু আমরা এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে পারি। যেমন ধরো এই যে কয়েন্সটা রয়েছে এটা একজন ইন্দো গ্রিক রাজার কয়েন, এবং বলে রাখি ইন্দো গ্রিকরা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ডাইনেস্টি যাদের ইনফরমেশন আমরা শুধুমাত্র আর্কিওলজিক্যাল সোর্স থেকেই পাই। তার থেকেও বড় কথা, আর্কিওলজিক্যাল আর কোনো সোর্স নেই, অনলি ডিপেন্ড অন কয়েন্স, দে আর কয়েন্স। এবং একমাত্র ইন্দো গ্রিকরা একমাত্র ডাইনেস্টি যাদের রাজারা নিজেদের নামাঙ্কিত মুদ্রা প্রতিকৃতি এইভাবেই ক্যারি করতো। দেখো যেভাবে দেওয়া আছে ছবিটা, এক্স্যাক্টলি এইভাবেই, মেড অফ সিলভার, কেমন দেখেই বোঝা যাচ্ছে। তা কয়েন্সের ইম্পর্টেন্স এই জায়গায়। তাহলে বেসিক এই জায়গাগুলো আমরা একটু ভালো করে পড়ে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট, এবার এতক্ষণ ধরে যে জায়গাগুলো বা যে ধরনের স্লাইডগুলো তোমরা দেখছো, হঠাৎ করে বলছো যে স্যার এটা কি জিনিস? এবার দেখো তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়, অনেক সময় মনে হয় পিএসসি যে অ্যান্সারগুলো দেয় স্যার ওই অ্যান্সারগুলো কিভাবে আমরা চ্যালেঞ্জ করব। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পদ্ধতি জানা নেই। দেখো পদ্ধতি মানে কতগুলো সাংবিধানিক পদ্ধতি আছে, স্টুডেন্টদের একটা নিজস্ব এখতিয়ারে থেকে সবকিছুর কিন্তু মোকাবিলা করতে হয়। ল অ্যান্ড অর্ডার কিন্তু আমরা হাতে নিয়ে নিতে পারবো না, কতগুলো সিস্টেম আছে। এরকম গাইডলাইন্স যেমন ইউজিসি গাইডলাইন্সে দেওয়াই আছে। যেমন ধরো ইউজিসি নেট পরীক্ষার কোনো অ্যান্সারকে তুমি যদি চ্যালেঞ্জ করো যে না আমার উত্তরটাই ঠিক, আপনারা ভুল উত্তর নিয়েছেন, তো তোমার মুখের কথায় তো আর চিড়ে ভিজবে না। তো তোমার কাছে এভিডেন্স বা তথ্য প্রমাণ কি? এবার দেখো তথ্য প্রমাণ কি জিনিস, হঠাৎ করে আনন্দবাজার পেপারে একটা লেখা বেরিয়ে গেছে, ওইটা নিয়ে গিয়ে দেখালে স্যার এই দেখুন আনন্দবাজারে, পেপারে অনেক লেখে লেখে। তেমনি ধরো গুগলে হয়তো কিছু সার্চ করছো, উইকিপিডিয়ায় কিছু আছে, উই নো দ্যাট কি উইকিপিডিয়া এডিট অপশনও আছে। উইকিপিডিয়াই ঠিক এরকম মাথার দিব্যি উইকিপিডিয়াও দেয়নি। ও বলছে যে আমি একটা প্রাইমারি এভিডেন্স আমি তোমাদের দিলাম যেটা সার্চ করলে আপনি পেলেন, এবার এটা ঠিক কি ভুল আপনারা চারিদিক থেকে বিভিন্ন ইনফরমেশন থেকে আপনারা সেটাকে যাচাই করে নিন। এই যাচাইয়ের এই প্রসেসটা কিভাবে সম্ভব? সম্ভব এটাই যে ধরো পিএসসি কোনো অ্যান্সার দিল, ধরো এই যে কোশ্চেনটা, ওল্ডেস্ট কয়েন ফাউন্ড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেটা যে 5 মার্ক কয়েন। এবার 5 পয়েন্ট কয়েন না দিয়ে দেখা যাচ্ছে যে পিএসসি হয়তো অন্য ধরনের কোনো অ্যান্সার নিয়েছে। তোমার মনে হলো যে আমার মনে হয় পিএসসির এই অ্যান্সারটাকে চ্যালেঞ্জ করব, পিএসসির কোনো আপত্তি নেই, ওকে ঠিক আছে তুমি আরটিআই করে চ্যালেঞ্জ করতেই পারো। এভিডেন্স কি প্রুভ করবে? এভিডেন্স এটা নয় যে তুমি কোনো রেফারেন্স বই পড়ছো সেখান থেকে কোনো প্যারাগ্রাফের ছবি তুলে দিয়ে দিলে, না ওটা এভিডেন্স নয়।
কোনো রকম কোনো নোটস পত্র ওগুলো এভিডেন্স হতে পারে না। প্রপার এবং জেনুইন যে টেক্সট বুক রয়েছে, জাস্ট লাইক এনসিইআরটির যে টেক্সট বই, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন তার মনমোহন সিং, তার যে মেয়ে রয়েছেন তিনি এক সময় দিল্লি ইউনিভার্সিটির এইচওডি ছিলেন, তার লেখা যে বইটা রয়েছে, বইটা ভীষণভাবে বিশ্বজুড়ে একটা খুব ফেমাস একটা বই। আই থিঙ্ক তোমরা হয়তো কেউ জানো না, পিয়ারসন এডিশনের। বইটার নামই হচ্ছে এ হিস্ট্রি অফ এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি। কোনো রকম যাতে ডাউট না হয় তার জন্য বইটার ছবি, সেই পেজ থেকে কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এই কোনো পিএসসির কোনো অ্যান্সারকে যদি চ্যালেঞ্জ করতেই হয়, এই বই বা এই টাইপের অথেন্টিক টেক্সট বই থেকেই কিন্তু উত্তরগুলো পিএসসিকে দিলে বা মেল পাঠালে ওরা কিন্তু অ্যান্সার রেকটিফাই করেন বা করে দেয় বা সম্ভাবনা আছে। ঠিক আছে, কি বললাম, মানে যা খুশি একটা এভিডেন্স আকারে নিয়ে গেলে চলবে না, কিন্তু কংক্রিট এভিডেন্স। তো এইটাই হচ্ছে কংক্রিট এভিডেন্স। এই বইটা ভীষণ ইউজফুল। এবার দেখো, এটা স্টোন এজ থেকে একদম 12th সেঞ্চুরি পর্যন্ত পুরোটাই দেওয়া আছে। আর আরেকটা কথা বলি, এই যে বিসি টার্মটা দেখবে কিছু কিছু মাস্টারমশাইরা ব্যবহার করছেন, তাই তো? তোমাদের মনে হতেই পারে যে বিফোর ক্রাইস্ট আর বিফোর কমন ইয়ার তো এক, মানে হ্যাঁ এক তো, বিফোর কমন এরা বিসি অ্যাক্ট। তাহলে বিসি এই টার্মটা কিন্তু এই উপেন্দ্র সিং কিন্তু এই টার্মটা ব্যবহার করার অন্যতম কারিগর। আরো অনেক আছেন, আরো বিশ্বের খ্যাতনামা ঐতিহাসিকরা রয়েছেন, ইনিও কিন্তু সাজেস্ট করেছিলেন। এবং এই নামটা এখন সব থেকে লেটেস্ট আপডেট ইনফরমেশন যে বিসিটা পপুলার। যেমন ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই নামটা পপুলার কিন্তু সায়েন্টিফিক নাম না। সায়েন্টিফিক্যালি ওটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন। কেন না, বেশিরভাগ আর্টিফ্যাক্ট বা আর্কিওলজিক্যাল সোর্স, হরপ্পা সভ্যতার যতগুলো সাইট আছে তার মধ্যে যে জায়গা থেকে সব থেকে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে হরপ্পা শহর। ওই জন্য গোটা সিভিলাইজেশনটার নামটা হরপ্পার নাম জুড়ে হয়েছে। মজা বুঝেছো? এমনি এমনি নাম দেয় না যে যা খুশি মনের মধ্যে হলো আর নাম রেখে দিলাম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামটা জন মার্শালের দেওয়া। কবে বলে গেছেন, মাথা দিব্যি দিয়েছে যে ওনার নামটাই ঠিক না, লোকটা এসে যে যে সাইট দেখেছিল সেই সাইটটা ইন্দাস ভ্যালির আশেপাশে কয়েকটা সাইট। তোমরা তো ভালো পড়ুয়া, তোমরা তো পড়াশোনা করো, তোমরা নিজেরাও জানো যে হরপ্পার সাইট শুধুমাত্র ইন্দাস ভ্যালি। এছাড়াও দেখবে উত্তরপ্রদেশ, কাশ্মীর, জম্মু কাশ্মীর, রাজস্থান বলো, তোমার হরিয়ানা বলো, গুজরাট বলো, মহারাষ্ট্রে ছড়িয়ে গেছে। ওগুলো কি ইন্দাস নদীর তীরে না তার ভ্যালিতে অবস্থিত? তার মানে ওইগুলো তাহলে কি আলাদা নাম হবে বলো? তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটার নাম ইন্দাস ভ্যালি রাখাটাই তো আনসাইন্টিফিক হয়ে গেল না। সেই কারণে নামটা এখন ব্যবহার হয় না, বলা হয় হরপ্পান কালচার বা হরপ্পান সিভিলাইজেশন। ঠিক তেমনি বিসিটা পপুলার বাট মোর সাইন্টিফিক্যালি নোন টু আস অ্যাজ বিফোর কমন এরা। দ্যাটস ইট। কি বলছে কয়েন্স নিয়ে? এই যে লেখাটা বললাম খুব ভালো করে মনে রাখবে যে ওল্ডেস্ট যে কয়েনটা রয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেটা হচ্ছে 5 মার্ক কয়েন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 5 মার্ক কয়েনটা কারা ব্যবহার করতো? ব্যবহার করতে হচ্ছে মৌর্য রাজারা, মরিয়ানস। এই যে মৌর্য রাজারা ব্যবহার করতেন 5 মার্ক কয়েন, এইটা 5 মার্ক বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা হচ্ছে তার সিম্বল। এই যে ছবিটা দেখছো এটা অ্যাকচুয়ালি এবং অথেন্টিক মৌর্য যুগের 5 মার্ক সিলভার কয়েন এবং এটা মেড অফ সিলভার। কেমন দেখো, নামটা আমি লিখে দিলাম। এবং এই যে 5 মার্ক সিলভার কয়েন মৌর্য যুগের, এই কয়েনটাকে কি বলা হচ্ছে? এই কয়েনটাকে বলা হয় কারসাপানা। হোয়াট ইজ কারসাপানা বা মৌর্য যুগের ব্যবহৃত কয়েন্স বা মুদ্রার নাম কি? পরিষ্কার করবে কারসাপানা। এইভাবে স্টাডি করতে হবে। যার জন্য এই বইটা তার পেজ থেকে কিছু ছবি আমি এখানে ব্যবহার করেছি এবং মুদ্রার এই ছবিটা ব্যবহার করেছি যাতে জিনিসটা তোমাদের সামনে দেখো। পড়াশোনা, পড়া লেখা, আবার শোনা মানে তাকানো, মানে ছবির দিকে একটা ছবি থাকলে সেইভাবে প্রেজেন্টেশন হলে সেইভাবে যদি পড়াশোনাটা করা যায় জিনিসটা লং টার্ম মেমোরিতে থেকে যায়, মানে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। কেমন? যেমন ধরো জিওগ্রাফি যদি পড়ার সময় কোনো নদী নিয়ে আলোচনা হয় বা কোনো একটা সড়ক বা যা কিছু কোনো একটা পাহাড় নিয়ে যদি আলোচনা হয়, সেটা যদি কাছ থেকে আমরা দেখি তাহলে জিনিসটা আমাদের সামনে আরো বেশি রিয়েলাইজ, মানে ব্যাপারটা রিয়েলিস্টিক হয়ে দাঁড়াবে, বাস্তবসম্মত হয়ে দাঁড়াবে। তার মানে দেখা প্লাস শোনা আর সেটা নিয়ে চর্চা করা, তাহলে এবার পড়াশোনাটা পারফেকশনে হয়ে দাঁড়ালো। ঠিক তেমনি দেখো, আমরা বইটার নাম দেখলাম, ইনফরমেশনটা দেখলাম এবং এই ইনফরমেশনের বাইরে এক চুল নড়বে না। এবং এইটা 5 মার্ক সিলভার মৌর্য কয়েন
এবং নাম হচ্ছে কারসাপানা। দ্যাটস ইট। পরবর্তী স্টেপ দেখো, ইন্ডো গ্রিক্স, ওদের কথাই বলছে। ইন্ডো গ্রিক্স, এই ইন্ডো গ্রিকরা বিলিঙ্গুয়াল এবং বাইস্ক্রিপ্ট কয়েন, the name of the issue appearing on the obverse in Greek and the reverse in the Prakrit language, and usually in Khorosti script, rarely in Brahmi. চিন্তা করো, ইন্দো গ্রিকদের যে কয়েন্সটা একটু আগেও ছবিতে দেখে দেখালাম না, ইন্দো গ্রিকরা তাদের যে কয়েনগুলোতে বিলিঙ্গুয়াল এবং বাইস্ক্রিপ্ট যে কয়েনগুলো রয়েছে, বিভিন্ন দোভাষী বলো বা বিভিন্ন দুরকম স্ক্রিপ্টে লেখা, কখনো কখনো সেই ধরনের স্ক্রিপ্ট ব্রাহ্মী, আবার কখনো কখনো খরষ্টি, কখনো কখনো গ্রিক, আবার কখনো কখনো প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। তবেই পসিবল যখন ভারতের সাথে ওদের একটা যৌথ একটা কালচারগত একটা সংস্কৃতি, যেটাকে সংস্কৃতাইজেশন বলা হয়, সংস্কৃতায়ন বলা হয়, মেলবন্ধন, একটা কালচারের সাথে আর একটা কালচারের যে অভিযোজন বা মেশা, সেটার প্রমাণ বা সাক্ষ্য বহন করে হচ্ছে কয়েন্স। আবার দেখো, দ্য কয়েন্স অফ দি শাকাস, ভালো করে দেখো, পার্থিয়ানস, শকক্ষত্রপস বলছে কি জিনিস, ফলো দ্য বেসিক ফিচার্স অফ ইন্ডো গ্রিক কয়েন। তার মানে ইন্ডো গ্রিকদের যে কয়েন, ওদের কয়েন্সের ইম্প্যাক্টটা পড়েছিল কাদের উপরে? শকদের উপরে, পার্থিয়ানদের উপরে, আবার শকক্ষত্রপদের উপরে। অ্যান্ড ইনক্লুড বিলিঙ্গুয়াল অ্যান্ড বাইস্ক্রিপ্ট ইস্যু, এবং এই বৈশিষ্ট্যটাও ধরা পড়ছে। তারপর দেখো, দ্য কুশানস were the first dynasty of the Indian subcontinent to mint, এখানে কিন্তু মিন্ট বলা হচ্ছে, মিন্ট লার্জ কোয়ান্টিটিস অফ গোল্ড কয়েন। এবং আমরা আগে ক্লাসেও তোমাদেরকে আমি বলেছিলাম যে এই কুষাণ রাজারাই কিন্তু গোল্ড কয়েন ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস করেছিল। সবার প্রথমে ইন্ট্রোডিউস করে কিন্তু ইন জেনারেল টার্মে, মানে পার্টিকুলার কোনো প্লেসের নাম নয়, সেটা হচ্ছে ইন্দো গ্রিক। যেহেতু তাদের থেকে এই কুষাণরাও, মানে কুষাণদের ক্যারি ফরওয়ার্ড হয়েছিল, কুষাণরা পেয়েছিল, এবং কুষাণ সাম্রাজ্য যখন ভারতীয়করণ হয়েছিল কনিষ্কের সময়, সেই সময় কুষাণরাও গোল্ড কয়েন ভারতবর্ষে কিন্তু চালু হচ্ছে। আবার দেখো, এই কুষাণরাই কিন্তু প্রথম ডাইনেস্টি, সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, নট অনলি ভারত, যারা টু মিন্ট লার্জ কোয়ান্টিটিস অফ গোল্ড কয়েন। কেমন? আর যদি বলা হয় লার্জেস্ট ইউজ অফ গোল্ড কয়েন, তাহলে হয়ে যাবে অ্যান্সার গুপ্তা। সেটা আলাদা দিনে আমি পড়াবো, আলাদা ইস্যু। তো দেখো, এইভাবেই জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছো জিনিসটা, এইভাবেই পড়বে। মনুমেন্টসের কথা নতুন করে কিছু বলার নেই। যে যা মানে পুরনো কোনো বাড়ি ঘরও যদি দেখো, ধরো পুরনো বাড়ি ঘর বা পুরনো কোনো স্মৃতিসৌধ বলো, সেটাও মনুমেন্টস। এটা একটা আর্কিওলজিক্যাল প্রত্নক্ষেত্র আর কি। যে মনুমেন্টস থেকে মানে বিল্ডিংও হতে পারে, সেটা কোনো স্ট্যাচু অফ স্টোনসও হতে পারে, যেটা মেটালের তৈরি, টেরাকোটার, অর্নামেন্টাল বা ডেকোরেটিভ ফ্র্যাগমেন্টস বলো বা পটারি বলো, এই ভ্যালুয়েবল সোর্সগুলো আমরা মোটামুটি মনুমেন্টস থেকে আমরা দেখতে পাই। তো আজ এই পর্যন্ত। খুব ভালো থেকো তোমরা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।